ওকে, আমাদের সিলেবাসের প্রথম যে ল্যাঙ্গুয়েজ শিখবো সেটা হচ্ছে এইচটিএমএল, এরপর সিএসএস, জাভাস্ক্রিপ্ট, jQuery, এবার স্টেপ বাই স্টেপ আসবে। গত ক্লাসে আমরা মোটামুটি একটা মোটিভেশনাল ভিডিও কথাবার্তা বলছি, কি শিখবো, কি করা যায়, এসব নিয়ে আলোচনা করছি। তো আজকের থেকে মূলত আসলে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে প্রত্যেকটা একটা জিনিসের গোল মাইন্ড মানে গোল সেট আছে যে আমি আজকে এইচটিএমএল শুরু করলে কোন ডেস্টিনেশনে পৌঁছাবো। তো এই কারণে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ক্লাস শিডিউল আপনারা পাওয়া যাবেন, কবে কি করাবো টোটাল একটা প্ল্যান আমি দিয়ে দিব। তো এইচটিএমএল এ বড় তো 2-3টা ক্লাস হতে পারে, 2টা বেশি লাগে না। তারপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় আমি তো আছি, ক্লাসমেটারা আছে। কারণ হচ্ছে যে আপনি যদি এটার সাথে টাইনা না যেতে পারেন, দৌড়াতে না পারেন, মানে আপনাকে কিন্তু দিন শেষে কেউ যদি 1 ঘন্টায় বুঝে আপনি 2 ঘন্টা বুঝে, তার মানে আপনাকে 2 ঘন্টা খাটতে হবে তার সাথে থাকতে গেলে। এখন 1 ঘন্টা থাকলে কিন্তু আর পারবেন না, যে কারণে দিনের পড়ার দিনে এখানে আমি 1-1.5 ঘন্টা ক্লাস করাবো, এখানে আবার 1 ঘন্টা প্র্যাকটিস করবেন, আপনাদের 2.5 ঘন্টা ক্লাস শিডিউল। তো একবারে জিরোতে শুরু করতেছি। আমরা অনেকে এইচটিএমএল এর মধ্যে অনেকে জানি, সকালে ব্যস্ত নিলাম, দেখলাম কেউ মোটামুটি পারতেছে দ্রুত, আবার কাজ করতেছে, অনেকে টাইপ করতে পারতেছে না। তো দুইটাকে ব্যালেন্স করে 5-7টা ক্লাস হয়ে গেলে বুঝতে পারবো যে আপনাদের সবার কার মধ্যে কোন কোয়ালিটি আছে। হ্যাঁ, এটা ওকে। তো আমরা আসলে ওয়েব ডিজাইন করার জন্য মূল যে জিনিসটা সেটা হচ্ছে এইচটিএমএল। এটা ছাড়া ওয়েব পেজ চিন্তা করা যায় না। আপনি পৃথিবীর যে ল্যাঙ্গুয়েজে শিখেন ওয়েব পেজ বানাতে গেলে এইচটিএমএল লাগবে। ওকে, তাহলে আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি, সেই ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ওয়েবসাইটের স্ট্রাকচার বিভিন্ন রকম হয়। বিভিন্ন ওয়েবসাইটের স্ট্রাকচার, যেমন আমাদের পিপল থেকে ঢুকলাম, এটার ইন্টারফেস একরকম, এটা ইউজার ইন্টারফেস বলি বা ওয়েব ইউআই বলি বা ইউএক্স বলি, যেটাই বলি। আবার যখন আমি প্রথম আলোতে ঢুকতেছি তখন ওইটার ইন্টারফেস আবার একটা অন্যরকম। তো বিভিন্ন সাইটের ক্ষেত্রে বিভিন্ন রকম ইন্টারফেস থাকতে পারে। এখন এখানে মূল বিষয়টা হচ্ছে যে আমার কন্টেন্ট ফোকাস করে, যে আমি কন্টেন্টটা রাখতেছি, অ্যান্ড কন্টেন্ট রিপ্রেজেন্ট করতে গেলে এইচটিএমএল এর কিছু জিনিস আছে, মানে কিছু ট্যাগ, অল্প কিছু ট্যাগ, 140টার মতো ট্যাগ আছে। কিন্তু আসলে ওয়েব ডিজাইন করতে গেলে আমাদের 140টা ট্যাগ শেখার দরকার নাই। 10-15টা ট্যাগ যদি মাথায় থাকে তাহলেই ঘুরে ফিরে দুনিয়া যত কমপ্লেক্স ওয়েবসাইটই দেখ, যত কমপ্লেক্স ডিজাইনই দেখ, ওর মধ্যে করা পসিবল। সেই ক্ষেত্রে আমাদের সিএসএস নলেজ ভালো থাকতে হবে। আমি যত সিএসএস ভালো পারবো, আমার ওয়েবসাইটের ডিজাইন ইন্টারেক্টিভ করতে পারবো ভালো। কালার কম্বিনেশন একটা ব্যাপার আছে, কালার চুজ, মানে সবার চোখেই তো সবার রং একরকম না, কেউ রেড পছন্দ করে, কেউ গ্রিন পছন্দ করে, তাই করে না? কিন্তু আমাকে এমন একটা জিনিস পছন্দ করতে হবে যেটা সবাই পছন্দ করে। মানে আমি একটা প্রোডাক্ট তৈরি করলাম, সেই প্রোডাক্টটা তো আমার চোখে ভালো লাগতেছে রেড কালার, কিন্তু আসলে যারা ক্লায়েন্ট, যারা দেখবে আমার ওয়েবসাইটটা, সবার কথা তো চিন্তা করতে হবে। হ্যাঁ, 100 জনের মধ্যে হয়তো আপনার 10 জন যদি পছন্দ না করে যায় আসবে, কিন্তু 90 জন যদি পছন্দ করে তার মানে সেটা কি পারফেক্ট ডিজাইন। হ্যাঁ, সেক্ষেত্রে কালার চয়েস, সিলেকশন, অনেক কিছুই আছে। ওকে, তাহলে এই যে আমরা প্রথম আলোর সাইডে আসলাম, এখানে সাইডের যে ইন্টারফেস বা এই যে নিউজগুলো, এখানে দেখছে যে 21 মিনিট আগে একটা নিউজ চলে আসছে। ওকে, আমি যদি এই নিউজটাতে ক্লিক করি, হ্যাঁ, অথবা এই নিউজটাতে যখন ক্লিক করতেছি, তার মানে এই পেজে ডাটাটা লোড হচ্ছে। এখন এই ডাটার মধ্যে আসলে কী দেখাচ্ছে, তারা একটা টাইটেল দেখাচ্ছে, তারপরে এখানে কোন ক্যাটাগরি নিউজ সেটা দেখাইছে, এখানে টাইমিং দেখাচ্ছে, কবে কয় তারিখে পোস্ট পাবলিশ হয়েছে সেটা। এই টাইমিংটা এটা ডাটাবেস থেকে অটো আসবে, মানে আপনাকে জাস্ট এই ডাটাটা প্রেজেন্ট করবে হচ্ছে এইচটিএমএল, কিন্তু এই যে কখন এটা সার্ভার থেকে আসতেছে, সার্ভারে যখন পোস্ট করছে তখন টাইম এটা দেখাচ্ছে। এটা একটা ইমেজ দেখাচ্ছে। হ্যাঁ, ইমেজের পর এখানে কি দেখতে পারতেছি, একটা প্যারাগ্রাফ, নিচের দিকে যদি আবার একটা প্যারাগ্রাফ। হ্যাঁ, তো এই ধরনের ডিজাইন করার জন্য খুব কঠিন কিছুই না, 2-3টা ট্যাগ শিখলেই পসিবল। তো এইচটিএমএল মূলত আসলে কি, একটা ট্যাগ থাকে, ট্যাগের ভিতরে হচ্ছে অ্যাট্রিবিউট থাকে, ট্যাগের কিছু কিছু নির্দেশনা থাকে, সেগুলো জানতে হবে। ওকে, তাহলে আমরা একটা ওয়েব পেজ বানাই খুব সহজে। ফার্স্ট ক্লাসের আমি ফোল্ডার করে দিলাম, আপনারা যে যে মেশিনে বসছেন প্রতিদিন ওই মেশিনে বসবেন, ওখানে আপনার নামে একটা ফোল্ডার বানাবেন। ওই ফোল্ডারে প্রতিদিনের ডেট দিয়ে যে কাজগুলো করবে সেই ডেট ওয়েস থাকবে। তাহলে আপনি 10 দিন পরে যা বলতে পারবেন যে 1 তারিখে আমি কি প্র্যাকটিস করছিলাম। হ্যাঁ, তো ফোল্ডার ওয়েস করবেন। ওকে, তাহলে 1 নম্বর ক্লাস আমরা একটা ওয়েব পেজ বানাই। ওকে, তো আমি এখানে যাওয়ার পর একটা টেক্সট ফাইল নিলাম, টেক্সট ডকুমেন্ট। এটার এক্সটেনশন দেওয়া আছে কি .txt। আবার অনেকের কম্পিউটারে এই যে এক্সটেনশনটা হাইড করা থাকে, এক্সটেনশন নাই, তার মানে আমি যদি এটাকে রিনেম করে index.html দিলাম, এটা দিলাম, তো আমার তো ওয়েব পেজ হয়েছে কি, আসলে হয়েছে। ও যদি ওয়েব পেজ হইতো তাহলে তো ব্রাউজার ওপেন হইতো। তাহলে এই যে এক্সটেনশনটা মিস করছি আমি, এই টিকটা দিয়ে রাখবো। উইন্ডোজ 10 তো সবাই ইউজ করে মোটামুটি, না পারলে উইন্ডোজ 7-এ ফোল্ডার অপশন যা করতে হয়। ওকে, এখানটা না করলে এই সেটিংয়ে যা করা যায়। এখন এই যে টেক্সট ফাইলটাকে বাদ দিই, রিনেম করে
এইচটিএমএল ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট এইচটিএমএল, সিএসএস এ ডট সিএসএস, জাভাস্ক্রিপ্টে ডট জেএস, পিএসপি তে ডট পিএসপি, এরকম। হ্যাঁ, ওকে, ইন্টার দিলাম, এই যে ওয়েব পেজ হয়ে গেছে। তার মানে গুগল ক্রোমের আইকন চলে আসছে। এখন অনেকের ক্ষেত্রে গুগল ক্রোম না এসে কি আসতে, ফায়ারফক্স আসতে পারে, এজ ব্রাউজার আসতে পারে। হ্যাঁ, ডিফল্ট ব্রাউজার যেটা সেটার আইকন নিয়ে নিবে। ওকে, না নিলেও এখানে প্রপার্টিজে দেয়, আমরা কি করতে পারি, এখানে চেঞ্জ করে দিতে পারি। যেটা অনেকে জানে, অনেকে আবার কেউ জানে না, এক্সপার্ট না। ওকে, আমি যখন এটাকে ব্রাউজার রান করতেছি, মানে ব্রাউজারের ওপেন হয়ে গেছে, তার মানে আমি ওয়েব পেজ তৈরি করতে পারছি। দ্যাটস কল একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েব পেজ। হ্যাঁ, আমার ওয়েব পেজে কোনো কন্টেন্ট নাই, একবারে ব্ল্যাঙ্ক। হ্যাঁ, তাহলে এখন এই ওয়েব পেজে এরকম ডাটা রিপ্রেজেন্ট করতে গেলে আমাকে কিছু কোড লিখতে হবে। সেই কোডটাই হচ্ছে আমাদের এইচটিএমএল, যেটা মূলত। এখন এইটার কোড লেখার জন্য এডিটর দরকার। তাহলে আমি কোন এডিটর ইউজ করব? তো আমরা মার্কেটে অনেক এডিটর আছে, যে কোনো যে এক এক ডেভেলপার এক একটা পছন্দ করে। হ্যাঁ, স্পেসিফিক কাজের জন্য আলাদা আলাদা টুলস আছে। তো ইনিশিয়াল অবস্থা আমরা নোটপ্যাডে কয়েকদিন কাজ করব, তারপরে হচ্ছে আমরা ভিএস কোড ইউজ করতে পারি। খুবই সুন্দর একটা এডিটর, ভিএস কোড। এইটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বড় বড় ডেভেলপাররা, সব ডেভেলপাররা যে কোনো ল্যাঙ্গুয়েজ, পাইথন করলেও এটা করতে পারবে, জাভা করলেও পারবে, পিএইচপি। এটার সাথে সমস্ত কিছু এক্সটেনশন আছে, মানে যে যেভাবে এটাকে কনফিগার করে নেয় সেভাবে কাজ করা পসিবল। এবং এটা হচ্ছে ওপেন সোর্স। সেম একইভাবে সাবলাইম আছে। হ্যাঁ, সাবলাইম ইউজ করতে পারি। সাবলাইম প্রিমিয়াম, বাট ক্র্যাক না দিলেও কাজ করা যায়, সমস্যা হয় না। এটা খুব লাইট ওয়েট, মানে মেমোরি যাদের হয়তো ল্যাপটপে কনফিগারেশন কম, হ্যাঁ, সেক্ষেত্রে সাবলাইম টেক্সট ইউজ করতে পারে। এটাও একটু কনফিগার করে নিলে অনেক লাইট ওয়েট, কাজ করে অনেক আরাম। আর আমি পার্সোনালি আমি লারাভেল দিয়ে যখন কাজ করি তখন পিএসপি স্টর্ম ইউজ করি। তো পিএসপি স্টর্মের তো এটা হচ্ছে আপনার পেইড ভার্সন, পেইড কিনে নিতে হয়। তো যারা আবার ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাদের ইউনিভার্সিটির জিমেল আইডিতে করতে পারে, ইউনিভার্সিটি আইডিতে লাইসেন্স নেওয়া যায়, ফ্রি নেওয়া যায়। আর অনেক ট্যাক করে চালায়, সমস্যা হয় না। তো এইটা আবার ইন্টেলিজেন্ট আইডি, এটার মধ্যে মোটামুটি অনেক অ্যাডভান্স কাজ করা যায়। আবার অনেকে নেটবিন ইউজ করে, অনেক টুলস আছে, টুলসের শেষ নাই। তো আমরা নোটপ্যাডে করি। আর আমি ব্র্যাকেট নামে একটা সফটওয়্যার ছিল, কিন্তু এইটা সব ভিএস কোড পপুলার হওয়ার পর এই ব্র্যাকেটটা একবারে ডাউন হয়ে গেল, কারণ ওরা মাঝখানে অনেক আপডেট নেয়। এইটা অনেক, মানে এইচটিএমএল কোড লেখার জন্য খুবই ভালো ছিল। হ্যাঁ, এই যে এই সফটওয়্যারটা, কিন্তু এখন এটার আর আপডেট না আসার কারণে এটা অনেকে ইউজ করে না, বাদ দিচ্ছি, আমিও বাদ দিচ্ছি। ভিএস কোডটা ইউজ করা হয়। ওকে, তাহলে আমরা নোটপ্যাডেই শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা তো ওয়েব পেজ তৈরি করলাম, এখন ওয়েব পেজের মধ্যে কোড লেখা শুরু করে দেই। এটাকে রাইট বাটন ক্লিক করে নোটপ্যাড ওপেন করলাম। ওকে, এখন এইচটিএমএল পেজে বেসিক কিছু টাস্ক থাকে। তা আসলে এইচটিএমএল কি করে সেটা যদি দেখতে চাই, তাহলে তো আমরা, তো এইচটিএমএল হচ্ছে একটা ওয়েব পেজে টাস্ক তৈরি করে দেয়, এটা হচ্ছে তার কাজ। টাস্ক বলতে স্পেসিফিক কন্টেন্ট রিপ্রেজেন্ট করার জন্য স্পেসিফিক কিছু ট্যাগ আছে, টেবিল বানানোর জন্য কিছু ট্যাগ, ফর্ম তৈরি করার জন্য কিছু ট্যাগ, ইমেজ লোড করার জন্য ট্যাগ আছে, হ্যাঁ, লিঙ্ক করার জন্য ট্যাগ আছে। এই গোটা বিশেষ ট্যাগ শিখলে আমার ওয়েবসাইট তৈরি করা পসিবল। ওকে, তাহলে এইচটিএমএল হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে তার থিওরিটিক্যাল প্রশ্ন, মানে যে ব্যাখ্যাটা। আচ্ছা, এইটার ডকুমেন্টটা কেমন হয়? একটা ডকুমেন্ট পেতে গেলে আমাকে ডক টাইপটা বলতে হয়, তারপরে এইচটিএমএল শুরু এবং শেষ হয়, হেড থাকে, টাইটেল থাকে, বডি থাকে, বডির মধ্যে আমার কন্টেন্ট থাকে। ওকে, তাহলে আমরা একটা ওয়েব পেজ যদি এখানে শুরু করি, যেহেতু এইচটিএমএল পেজ, তাহলে একটা ডক টাইপ যদি নেই, আমি আজকে লেখেই করাচ্ছি, কারণ হচ্ছে ফার্স্ট ক্লাস তো। এরপর আপনারা ইয়াতে ভিএস করে যখন করবেন অটোমেটিক সব লেখা হয়ে যাবে, এত কষ্ট করতে হবে না। এখানেও করা যায়, কিন্তু আমি টাইপ করেই করবো আজকে ফার্স্ট ক্লাস। ওকে, এরপরে কি থাকে? এইচটিএমএল ট্যাগের কি দিতে হবে? ট্যাগের শুরু এবং ক্লোজিং ট্যাগ। তার মানে এই যে মাউস ধরলাম, দেখেন হাইলাইট হচ্ছে নোটপ্যাডে। অনেক সফটওয়্যারের ক্ষেত্রে হাইলাইট হয় না, বোঝা যায় না যে আসলে তো রাইট লিখছি না ভুল লিখছি, কারণ এটা তো আসলে সিন্টিক্যালি জাভাস্ক্রিপ্ট না, যে পিএইচপি না, যে কোডে ইরোর হলে আপনাকে ইরোর দেখাবে। এইচটিএমএল ভুল বোঝা যায় না বা ইরোর নাই। হ্যাঁ, এক্স এইচটিএমএল হলে আবার কেস সেন্সিটিভ। এক্স এইচটিএমএল হবে আরেকটা পার্ট আছে, ওখানে আবার যা আছে ওরকম লিখতে, বড় হাতে লিখলে সমস্যা। আমি যদি এইচটিএমএল ক্যাপিটাল লিখতাম তাহলে কাজ করবে, একই কাজ করবে, কোনো সমস্যা নাই। ক্যাপিটাল স্মল, কিন্তু স্ট্যান্ডার্ড যেটা ছোট হাতের লিখবেন, ক্যাপিটাল লিখবেন না। ওকে, এরপরে থাকবে কি? হেড, নাকি এইচটিএমএল এর মধ্যে কি থাকে? হেড থাকে, হেডের শুরু এবং শেষ। এখন হেডের ভিতরে আবার অনেক জিনিস থাকতে পারে, আবার মেটা ট্যাগ, তারপরে সিএসএস এর লিঙ্ক, হ্যাঁ, তারপরে বুটস্ট্র্যাপের লিঙ্ক, যত প্লাগ ইনের ইউজ করবো সেই প্লাগ ইনগুলো এখানে হেডে চলে আসতে পারে। তাহলে এখানে আপাতত আমরা দিতে পারি হচ্ছে টাইটেল, এটা কিন্তু লাগবে। টাইটেলটা কি?
এই পেজের একটা শিরোনাম, তাই না, যেটি কোন ধরনের পেজ। আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করছি, এই যে দেখছি এখানে দেখেন, যখন শুরুতে যাচ্ছি এই যে টাইটেলে প্রথম আলো চলে আসছে, প্রথম আলো বাংলা নিউজ পেপার। এই যে পিপুলান থেকে গেছি, পিপুলান থেকে এখানে দেখেন আমাদের স্লোগান চলে আসছে, লিডিং আইটি ট্রেনিং অ্যান্ড ইনস্টিটিউট অফ, এই চলে আসছে। সেম আমার ওয়েব পেজটা যখন এখন রিনেট দিচ্ছি, এই যে টাইটেলে তো কিছু বলি নাই, এই জন্য কি পেজের নাম, ফাইলের নাম চলে আসছে। আর এখানে ছোট একটা চিহ্ন আছে, এটাকে কি বলে, ফেভিকন। অনেকে জানে, অনেকে জানে, এটাকে বলে ফেভিকন। এই যে প্রথম আলোর ক্ষেত্রে ছোট্ট একটা আইকন, এটা 16x16 পিক্সেলের একটা আইকন হয়, 16 বা 18 এরকম যে কোনো সাইজ দেওয়া যায়। ওকে, তাহলে টাইটেল হবে, টাইটেল আমি আপাতত দিলাম হচ্ছে হোম পেজ, যা যে কোনো নাম দিলাম। ওকে, এখানে আরো অনেক জিনিস আসতে পারে, যেমন হচ্ছে অনেক মেটা ট্যাগ আসবে। মেটা ট্যাগটা আসলে কি, মেটা ট্যাগটা হচ্ছে এসইও করার জন্য লাগে, এসইও ফ্রেন্ডলি। এখানে মেটা ট্যাগের অনেক কাজ আছে, আমরা মেটা ট্যাগ নিয়ে একটা 4টি লিস্ট দেখাবো আপনাদের। ওকে, কার্ড সেট ইজ ইকুয়াল টু কি হয় এখানে, UTF-8। এইটা কেন দেই আমরা, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমার ওয়েব পেজে যখন বাংলা কন্টেন্ট, ইউনিকোডের কন্টেন্ট যেগুলো আছে সেটা সাপোর্টের জন্য। এটা না দিলে ইউনিকোড লেখা আসবে না, ভেঙে যাবে, হয়তো কোনো কোনো ব্রাউজার ভেঙে যাবে, হ্যাঁ, এই সমস্যাটা হয়। এরপরে আসবে হচ্ছে বডি, বডি শুরু এবং এই হচ্ছে একটা ওয়েব পেজের বেসিক স্ট্রাকচার। একটা ওয়েব পেজ হতে গেলে আমাকে এই স্ট্রাকচারটা অবশ্যই ফলো করতে হবে। হ্যাঁ, এই কোডটা আমি প্রতিদিন লিখবো না, কারণ আমি বিএস কোডে করলে এটা আমাকে তৈরি করে দিবে, অটোমেটিক জেনারেট করে দিবে। হ্যাঁ, কিন্তু ইনিশিয়ালি আমরা দেখলাম যে আসলে এই যে অনেকে যেটা প্রথম যখন শিখে তখন কি করে, কোড দেখে দেখে এখান থেকে লেখা শুরু করে, ক্লোজিং লেখে না। তো আমি আগে বাউন্ডারি লেভেলটা তাকে দিয়ে নেবো, ঘর করার আগে কি মানুষ বাউন্ডারি করে না, বাউন্ডারি লেভেলটা তো ঠিক করতে হবে, তারপরে আমি প্ল্যানিং করব। এই কারণে আমার বাউন্ডারি টেবিলটা ট্যাগটা দেবো, এই যে এটা শুরু এবং শেষ করলাম, এটা একটা ট্যাগ। হ্যাঁ, এখানে যদি ভুল করতাম তাহলে কি আসতো, দেখেন তো হাইলাইট হয় কিনা, হবে না, কারণ হচ্ছে ট্যাগের ক্লোজিং আমি ঠিক লিখি নাই বা বানান ভুল করছি, তাহলে হবে না। ওকে, তাহলে এই যে তার এখন এই যে বডির মধ্যে এখন এই পেজটা রান করলে আলটিমেটলি কিছুই আসবে না, কারণ হচ্ছে আমার পেজে কন্টেন্ট নাই। কন্টেন্ট মূলত আসলে কোথায় থাকে, তাহলে বডিতে থাকে। তাহলে আমরা প্রথম আলোর মতো একটা নিউজ এখন করে ফেলাই যে এখান থেকে, যেমন এই যে এই একটা নিউজ আসলো, খেলার নিউজটাই করি, এই যে 52 মিটার। তাহলে এই নিউজটা আমরা আমাদের পেজে দেখাতে পারি না খুব সুন্দর করে। তাহলে নিউজটা করার জন্য আমরা এখন এখানে তারা কি ইউজ করছে, টাইটেল ইউজ করছে। টাইটেলের জন্য কয়টা ট্যাগ আছে, হেডিং ট্যাগ, মানে যেটাকে বলা হয় 6টা হেডিং ট্যাগ আছে, হেডিং ট্যাগ আছে 6টা হেডিং ট্যাগ আছে। তাহলে 6টা হেডিং ট্যাগ শুরু হয় কি H1 থেকে শুরু করে H6। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, একটা H1 নিলাম। ওকে, আমার অটো ক্লোজিং নিয়ে কাজ করে অভ্যস্ত, তো এখন ম্যানুয়ালি লিখতে হচ্ছে আপনাদের জন্য বোঝানোর জন্য। শুরু করতে পারতাম, কিন্তু আজকের দিনটা আমরা এভাবেই করব। তাহলে আমি কন্টেন্ট, যে কোনো কন্টেন্ট যদি এখানে লিখি, এই সোনের মধ্যে দিয়ে দিলাম। এই যে এখন আমার ওয়েব পেজটা যদি আমি রিলোড দেই, কন্টেন্ট চলে আসছে। তার মানে আমরা এই সোনের মাধ্যমে একটা হেডিং, এবং এটার এই যে ফন্ট সাইজ একটা বড় আসলো কেন, এখন এই জিনিসটা তারা তৈরি করছে, যারা W3C নামে অর্গানাইজেশন, তারাই মূলত হচ্ছে কি এই HTML-টা তৈরি করছে, তারাই স্ট্যান্ডার্ড বলে দিছে, এবং ব্রাউজার গুলো কি ওই স্ট্যান্ডার্ড ফলো করে তৈরি করা। তার মানে কোন ট্যাগ লোড হলে কি করতে হবে সেটা ব্রাউজার ডিসিশন নিচ্ছে, আমার না। আমি শুধু ট্যাগ লিখে দিছি, ব্রাউজার বুঝতে পারতেছে H1 হলে এটা ফন্ট সাইজ 36 পিক্সেল হবে, সে 36 পিক্সেলের নিচে। আমি যদি H6 দিতাম তাহলে আমার ফন্ট সাইজ ছোট হয়ে যায়, 14 পিক্সেল বা আরো কম। হ্যাঁ, ওকে, তাহলে আমরা হেডিং নিলাম, তাহলে 6টা হেডিং আছে। এরপরে কি আছে, এখানে দেখতে পাচ্ছি যে তারা একটা ক্যাটাগরি দিছে, তারপরে এখানে কখন নিউজটা পাবলিশ হয়েছে সে টাইম, ডেট, তারিখ দিয়ে দিছে। এখানে কিছু আইকন দেখতে পাচ্ছি, শেয়ার করার একটা আইকন দিছে। এগুলো শেয়ার কিভাবে করতে হয় সেটার জন্য প্লাগইন আছে, ডাইনামিক, সেটা করতে পারি। কিন্তু এই যে আইকন কোনো ইউজ করছে না, তাহলে এইখানের জন্য কি আইকন লাইব্রেরি আছে, ফন্ট অসম আছে, বাংলাদেশে আইকো ফন্ট আছে, অনেক এরকম অনেক ফন্ট লাইব্রেরি আছে, সেগুলো আমরা দেখবো প্রজেক্টে যখন যাব। এখানে প্রিন্ট বাটন, শেয়ার, সেভ বাটন। ওকে, তাহলে আমরা যেটা করতে পারি, এই নিউজটা যখন প্রকাশ হয়েছে সেই নিউজের টাইমটা আমরা এখানে দিয়ে দিতে পারি। তাহলে এইটার জন্য কি আসলে এখন হেডিং দরকার এই লেখার জন্য, কারণ এই ফন্টটা দেখেন অনেক ছোট, তাই না, তুলনামূলক ছোট, কালারে একটু হালকা কালার, মানে সলিড ব্ল্যাক না। তাহলে আমরা কালার নিয়ে পরে চিন্তা আপাতত। তাহলে এখানে কি দিতে হবে, একটা প্যারাগ্রাফ দিতে হবে, ক্লোজিং দিয়ে দিলাম। এখন যদি যাই দেখবো যে আমার এখানে
এই তো এটা চলে আসছে। তারপরে কি দরকার, ইমেজ দরকার, তাই না? এই নিউজের সাথে কি আছে, নিউজের সাথে একটা ইমেজ দেওয়া আছে। ওকে, তাহলে ইমেজটাকে যদি নিতে চাই তাহলে আমরা এখানে সেভ করে নিই। আচ্ছা, এখন এই ইমেজটাকে দুইভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে সরাসরি লিঙ্ক, এই যেটা গ্লোবাল লিঙ্ক, এটা হচ্ছে গ্লোবাল লিঙ্ক কপি করতে পারি, অথবা প্রজেক্টটা কি আমাদের সার্ভারে যেখানে প্রজেক্টে রাইখা কাজ করতে পারি। তো সব থেকে বেটার হয় যে আমার প্রজেক্টে রাইখা কাজ করা, কোনো কারণে ধরেন প্রথম আলোর এই লিঙ্কটা কাজ করলো না, তখন তো ইমেজ আর আসবে না। তাহলে আমরা এটাকে সেভ করবো কোথায়, আমরা যেখানে কাজ করতেছি, হ্যাঁ সেই ফাইলে আমরা যাব। আজকের ক্লাসের এখানে এখন আমার প্রজেক্টের এখানে ইমেজ, অনেক ইমেজ চলে আসতে পারে না? ধরেন আপনি যখন প্রজেক্ট করবেন, এই যে ইন্ডেক্স পেজ নিচ্ছেন, এখন এখানে তার একটাই পেজ থাকবে না, পেজ থাকবে কি একটা, অনেক পেজ থাকবে, অনেক জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি থাকবে, সিএসএস থাকবে। হ্যাঁ, তখন তো আর আসলে একটু অর্গানাইজ ওয়েতে ডাটা রাখা উচিত, এলোমেলো রাখলে তো সুন্দর হবে না। তাহলে আমরা এখানে যেটা করতে পারি, একটা কি করতে পারি, আইএমজি ফোল্ডার নিতে পারি না, আইএমজি। এরপরে সিএসএস এর জন্য কি থাকে বলেন তো, সিএসএস যখন থার্ড পার্টি প্লাগইন ইউজ করবেন তখন সিএসএস ফোল্ডার লাগবে। এরপরে হচ্ছে জেএস এর জন্য জেএস ফোল্ডার লাগবে। যদি থার্ড পার্টি ফন্ট ইউজ করি তাহলে আমরা কি ফন্টস ইউজ করতে পারি। অনেক ক্ষেত্রে আবার এই সবটি মিলে কি অ্যাসেট নামে একটা ফোল্ডার বানায়। হ্যাঁ, তো আমরা আপাতত এদিকে গেলাম না। আর সিএসএস এর জন্য কি থাকে, স্টাইল ডট সিএসএস। আচ্ছা, এখন এখানে প্রশ্ন হচ্ছে যে আমি ইন্ডেক্সিং বা কেন নিলাম আর স্টাইলি বা কেন নিলাম, আমি অন্য নাম দিতে পারতাম না? দিতে পারতাম, কিন্তু সার্ভারে আমরা যখন এই প্রজেক্টটা সার্ভারে হোস্ট করব, মানে যেখানে আমাদের লাইভ সার্ভার আমরা রিয়েলি দেখব, রিয়েল লাইভেই দেখব। আচ্ছা, এখানে আমি ইমেজের মধ্যে এটা সেভ করে নিই, পোস্ট ডট জেপিজি। এখন এই সার্ভারতে যখন আমরা করি, সার্ভারে মূলত আসলে ইন্ডেক্স পেজটাকে রিড করে আগে, মানে একটা অ্যাপ্লিকেশন ঢুকার রুট পাথ হচ্ছে ইন্ডেক্স পেজ। তার মানে এই প্রজেক্টটা যখন আমি সার্ভার রাখবো, ইন্ডেক্স নামে ফাইল অবশ্যই রাখতে হবে, যদি না রাখি তাহলে প্রজেক্ট রান হবে না। ইন্ডেক্স পেজ না থাকলে প্রজেক্টে ওই সব কোড দেখা যাবে, তখন মানে আপনি যা আছে সব এখানে যখন ব্রাউজ করবো, যে ইউআরএল এ যখন যাব এরকম সব দেখা যাবে সার্ভারে হোস্ট করার পর। এই জন্য ইন্ডেক্স অথবা হোম ডট পিএসপি অথবা ইন্ডেক্স ডট পিএসপি অথবা ইন্ডেক্স ডট এইচটিএমএল অথবা পিএসপি, যে কোনো একটা হলে হয়। ইন্ডেক্স পেজটাকে সার্ভার আগে রিড করে। ওকে, আর স্টাইল ডট সিএসএস এর উদ্দেশ্য হচ্ছে আপনি যদি এই এইচটিএমএল প্রজেক্ট নিয়ে যদি ওয়ার্ডপ্রেসে কাজ করতে যান, ওয়ার্ডপ্রেসের স্টাইল সিএসএসটা বাইরে থাকে, এটা বাইরে রাখার নিয়ম। হ্যাঁ, তাছাড়া কাজ করবে না। ইন্ডেক্সটাও লাগবে, ওয়ার্ডপ্রেসে স্টাইল ডট সিএসএসটা লাগবে। ওকে, তাহলে আমরা টাক্সার প্রজেক্টের যে টাক্সার হয় সেটা ফলো করে কাজ করলাম। আমরা থিম ফার্স্টে থিম নাম হলে দেখতে পারবেন যে এরকম সুন্দর করে অর্গানাইজ করে ডাটাগুলো সাজা থাকে। ওকে, আর যদি অনেক পেজ হয় তাহলে পেজের জন্য ফোল্ডার রাখবেন। তার মানে এখানে 50-20টা পেজ হলে আসলে খুব এলোমেলো দেখা যায়। ওকে, সাজাই নেব। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, ইমেজ নিয়ে আসলাম। তাহলে আমাদের ওয়েবসাইট এখন কি নিয়ে আসবো, আমাদের ওয়েবসাইটে ইমেজ নিয়ে আসবো। তো ইমেজের জন্য কি ট্যাগ, আমরা অলরেডি অনেকে জানি আইএমজি ট্যাগ, যারা জানি না দেখে না। তো আইএমজি ট্যাগের কিছু, এখন এইভাবে দিলে কি আর ইমেজ আসবে? এটার একটা অ্যাট্রিবিউট আছে। কি কি অ্যাট্রিবিউট? অ্যাট্রিবিউট মানে হচ্ছে এসআরসি, সোর্স সমান সমান সিঙ্গেল আর ডবল কোটেশন, যেটা ফলো করেন সমস্যা নাই। কার ভিতরে ইমেজ আছে, আইএমজি ফোল্ডার স্ল্যাশ পোস্ট ডট, আমি যেহেতু নামটা জানি এই জন্য লিখে দিলাম। না জানলে কি করতে হবে, ওখানে কপি করে এসে নামটা দিতে হবে, অথবা ভিএস কোডে যখন করবো অটোমেটিক কি ইন্টেলিজেন্ট পাথ দেওয়া থাকবে, টাইপ করার সাথে সাথে সেই লোকেশন দেখাই দিবে কোথায় আছে। আমাকে আর কষ্ট করে নাম লিখতেই হবে না। ওকে, এইটা এখন আমি যদি আমার ওয়েব পেজে ভিজিট করি, আশা করি আমার এখানে ইমেজ চলে আসছে। ইমেজ আসছে না? তার মানে ইমেজ চলে আসছে। ওকে, তাহলে ইমেজ আনার জন্য এই ট্যাগ দেখেন, এই ট্যাগটা কিন্তু অন্য ট্যাগের থেকে একটু ডিফারেন্স। এইটা মেটা দেখেন তো একটু ডিফারেন্স না? তাহলে এটা কি বলা হয়, সিঙ্গেল ট্যাগ। এরকম কিছু সিঙ্গেল ট্যাগ আরো আছে, কি কি, বিআর ট্যাগ আছে, তারপরে আইটাকে সিঙ্গেল না, আইটাকে ক্লোজিং আছে, আর কি আছে, এইচআর আছে, হরিজন্টাল লাইন। তারপরে ফরমের ক্ষেত্রে ইনপুটের সবই সিঙ্গেল ট্যাগ, ইনপুটের যত ট্যাগ আছে সবই সিঙ্গেল ট্যাগ। তো এরকম কিছু সিঙ্গেল ট্যাগ আছে। আর তাহলে এই যে এসআরসি, এটাই হচ্ছে অ্যাট্রিবিউট। এটার কাজটা কি, এটা যখন ব্রাউজারে এই ট্যাগ লোড হচ্ছে, সোর্স বলে দিচ্ছে যে অমুক জায়গায় ইমেজটা আছে, তুমি লোড করো, ব্রাউজার সেটা লোকেশনে লোড করতেছে। অনেকের ক্ষেত্রে যেটা হয় যে বাসায় কাজ করতে দিলে ওই সি ড্রাইভের মধ্যে একটা ইমেজ আছে, সেই লোকেশন এখানে দেখা দেয়, ফাইল ওনার কম্পিউটার চলে, যখন আমার কাছে ফাইল নিয়ে আসে তখন ইমেজ আর পায় না, স্যার ইমেজ পাচ্ছে না, কারণ সে কাজ করার টাইমে দেখা দিচ্ছে সি ড্রাইভ, ফাইল রাখছে ডি ড্রাইভে, আমার কাছে ফাইল দিচ্ছে, ইমেজ দিয়ে দেয় নাই, তো ইমেজ আলটিমেটলি আসবে না, পাথ হারাই গেছে। এখন ইমেজ যে নাই সেটা তো অন্তত বলা উচিত,
তাহলে অল্টার নামে আরেকটা অ্যাট্রিবিউট আছে, দিস ইজ এ পোস্ট ইমেজ। এটা কেন বলা হয়? এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে কোনো কারণে যদি আমার সার্ভারে ইমেজটা না লোড হয়, অন্তত ভিজিটর বুঝতে পারে, না এখানে বানান ভুল করলাম, ভিজিটর যাতে বুঝতে পারে যে এখানে একটা ইমেজ ছিল, ইমেজের একটা ডিসক্রিপশন থাকে। এবং শুধু এইটাই কারণ না, এটা কারণ হচ্ছে গুগল এসইও করতেও এটা লাগে, অল্টার ট্যাগটাকে সে প্রিফার করে। যারা এসইও করে অল্টার ট্যাগের ভ্যালু খালি রাখা যাবে না, অল্টারের মধ্যে ওই ইমেজ সম্পর্কে কিছু না কিছু লিখে দিতে হবে। না দিলে সমস্যা নাই, কিন্তু স্ট্যান্ডার্ড কোডিংও যদি বলি, বা গুগলের জন্য আপনি যদি থিম ফরেস্টে থিম সেল করতে যান, তখন এই স্ট্যান্ডার্ডগুলো ফলো করতে হয়, যে অল্টারের মধ্যে অবশ্যই এই ইমেজ সম্পর্কে কিছু লিখে দিতে হবে, যেটা কিসের ইমেজ সেটা বর্ণনা বলে দিতে হয়। হ্যাঁ, এটা বলবো আমরা। ওকে, এইটার আরও কিছু অ্যাক্টিভিটি হতে পারে না? যেমন আমি যে ইমেজটা নিলাম, এখন এই ইমেজটার তো হাইট উইটের একটা ব্যাপার আছে না, যে আমার ইমেজটা কত বড় হবে। এখন এই ডিভাইস, আমি যে ল্যাপটপে কাজ করতেছি, এটা হচ্ছে ছোট মনিটর, যখন 25 ইঞ্চি বা 26 ইঞ্চি মনিটর বা হচ্ছে 27 ইঞ্চি মনিটর ইউজ করবো, তখন কেমন হবে? তার মানে আমার ইমেজটা কি রেসপন্সিভ হতে হবে। আমি যখন এটাকে ছোট করব, আমার ইমেজটা কি ছোট হচ্ছে কি না ইমেজ ঢাকা পড়ে গেল? ইমেজ তো ছোট হলো না। তার মানে আমাকে এটা রেসপন্সিভ নিয়েও কাজ করতে হবে। তো সিএসএস এ করলে এটা দেখবো, আপাতত সিএসএস ধরতেছি না। তো সিএসএস এর ক্ষেত্রে আমাকে এটা রেসপন্সিভ করে দিতে হবে, মানে আমি ডিভাইসটা যে কোনো ডিভাইসটা ভিজিট করলেই যাতে এটা রেসপন্সিভ হয়, এটা চিন্তা করতে হবে। ওকে, তার মানে আমার এই প্রথম আলোর কাছাকাছি আমরা একটা পোস্ট পড়াই করতে পারছি। তাদের হ্যাঁ, তাদের সাইডে লোগো আছে, মেনু আছে, আমার এখানে তা নাই, কিন্তু আলটিমেটলি তো আমি তো নিউজটা করতে পারছি। তাহলে এটার জন্য তো বেশি দুইটা ট্যাগ শিখলাম, H1 প্যারাগ্রাফ আর ইমেজ শেষ। আর নিচের দিকে কিছু প্যারাগ্রাফ দিয়ে দিই, আর কিছু প্যারাগ্রাফ এখানে দিয়ে দিই। এই যে ইমেজের নিচু ক্যাপশন দিছে, এটাও করা যায়, এটা প্যারাগ্রাফ দিয়ে এটা ডিজাইন করলে হয়ে যেত। তাহলে আমরা এখানে আরও কিছু নিউজ, দুইটা প্যারাগ্রাফ নিই। ওকে, তাহলে নিউজের ভিতরে আমরা এটা দিলাম, এটাকে একটা প্যারাগ্রাফ ট্যাগে দিয়ে দিই। এটা দিলাম। আচ্ছা, অনেকে যে ভিউ র্যাপ, ওয়াট র্যাপ দিয়ে নেবেন, এই টিকটা দিয়ে নেবেন। হ্যাঁ, অনেক টাইমে এটা তাহলে আমার এখানে এই যে কোডিং ফরম্যাটটা আবার এখানে হয় না, একটা সমস্যা। ভিএস কোডে করলে কোডিং ফরম্যাটটা সুন্দর সাজায় দেয়। তাহলে হইলো আমার নিউজ হয়ে গেছে না? তাহলে দুটো প্যারাগ্রাফ ইমেজ ট্যাগ, মোটামুটি একটা নিউজ আমরা পাবলিশ করতে পারলাম। জাস্ট কিছু না, আরেকটা ইউজ করার জন্য আর কি, এটাই কপি করে আবার পেস্ট করে খালি কন্টেন্ট চেঞ্জ করে দেওয়া। তাহলে একটা ব্লগ পোস্টের ওয়েবসাইট বানাইতে বেশি সময় লাগবে? এরকম যদি ব্লগ ওয়েবসাইট বানাই, তো ব্লগ ওয়েবসাইটে কি থাকে? নিউজ পোস্টের টাইটেল থাকে, ইমেজ থাকে, কন্টেন্ট থাকে। এই জিনিসটাকে যখন সিএসএস করবে, এটার হয়তো কালার থাকতে পারে, ফন্ট সাইজ কম বেশি হতে পারে, ইমেজের সাইজ কম বেশি হতে পারে, আর তো কিছু না। তার মানে এটা করার জন্য আমার যে 6টা ট্যাগ, আর এখানে যে H1 ইউজ করলাম, আমি H2 বা H5 ইউজ করতে পারি না? H5 দিলে লেখাটা কি হবে? ছোট হবে। যাই, ওকে, এই তো নিউজটা কি হয়ে গেল? ছোট হয়ে গেল। এখন একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, আপনার প্রজেক্টে কিছু স্ট্যান্ডার্ড আছে, গুগলের কিছু স্ট্যান্ডার্ড আছে বা সালিশ করে। আমি কোথায় যদি H1 ইউজ করি, তাহলে প্রথমে H1, তারপরে H2, এবার সিরিয়াল সিকোয়েন্স মেনটেন করা উচিত। আর উপরে H5 দিলেন, পরে H1 দিলেন, একটা পোস্টের ক্ষেত্রে একই জায়গায়, কন্টেন্টের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে এটা আসলে গুগল, এটা ভুল না, কিন্তু স্ট্যান্ডার্ড না। তাহলে আমরা এটা ফলো করব। ওকে, তার মানে আমি একটা, দুইটা, তিনটা ট্যাগের মধ্যেই ওয়েবসাইট হয়ে গেল। একটা ব্লগ পোস্টের ওয়েবসাইট বানাইতে আমার 3টা ট্যাগ জানলে হয়ে যাচ্ছে। আর ইমেজের এখানে আরও কিছু অ্যাট্রিবিউট আছে, আপনি ইচ্ছা করলে হাইড, উইথ এটা বলে দিতে পারেন। উইথ আমরা সিএসএস দ্বারা করব, আপাতত যেহেতু বিল্ড ইন অ্যাট্রিবিউট আছে, সেটা দ্বারা আপনি এখানে ইচ্ছা করলে 250 দিয়ে দিলাম। তার মানে 250 পিক্সেল অটোমেটিক এখানে হয়ে যাবে, ছোট হয়ে গেল। হ্যাঁ, এটা রেসপন্সিভ না, রেসপন্সিভ করতে হবে। ফন্ট সাইজ যদি কালার করতে হয়, ফন্ট সাইজ যদি বাড়াইতে হয়, এখানে আমি H1 দিছি হচ্ছে 36 পিক্সেল। এটা ফন্ট সাইজ বাই ডিফল্ট কত আছে? ফন্ট সাইজ আছে হচ্ছে 36 পিক্সেল, ফন্ট সাইজ 36 px, 36-এর কম, 34-এর মতো আছে। এখন এটাকে যদি আমার 34 px, তারও কম, 32 মেবি, 32 পিক্সেল আছে। H1 হচ্ছে 32 পিক্সেল আছে। এখন এটা ফন্ট সাইজ যদি আমার বাড়াইতে হয়, 60 করতে হয়, 60 দেবো। এটা যদি কালার করতে হয়, তাহলে আমরা কি দিতে পারবো? কালার দিতে পারবো। যদি ব্যাকগ্রাউন্ড দিতে হয়, ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। হ্যাঁ,
এভাবে অনেক কাজ করা যায়, যদি প্যাডিং দেওয়া দরকার পড়ে প্যাডিং দিতে পারি। তো এই সিএসএস গুলো আমরা স্টেপ বাই স্টেপ করবো, প্রপার্টি গুলো দিয়ে দিয়ে কাজ করবো। ওকে, আচ্ছা, তাহলে সিম্পল একটা কাজ দিয়ে আমরা কিন্তু একটা নিউজের ব্লগ সেট করতে এটুকু করতে পারবো না আমরা, তাহলে খবরটা করে ফেলে দিই। এরপর আমরা নতুন টপিকে যাব। সবাই এরকম একটা কোনো একটা জায়গাতে একটা পেজ নেন, ফোল্ডার তৈরি করে সেটা একটা নিউজে নেয়, একটা ইমেজে নেয়, কাজটা করেন। তাহলে আমরা এই HTML এর জন্য যে জিনিসগুলো কমন লাগে, হেডিং ট্যাগ, টেবিলে আমরা এখনো যাই নাই। টেক্সট ফরম্যাটিং এর কিছু ট্যাগ আছে, মানে লেখা ফরম্যাট করার জন্য। যেমন মাইক্রোসফট ওয়ার্ডে সবাই একটু দেখি, মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কি করতে পারি, লেখা বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি না, এরকম কিছু ট্যাগ আছে। তো HTML এরকম কিছু ফরম্যাটিং এর ট্যাগ আছে। লিঙ্ক ট্যাগ কিভাবে লিঙ্ক করে সেটা জানতে হবে। তারপরে হচ্ছে কিছু স্ক্রিপ্ট ট্যাগ, তারপর লিস্ট কিভাবে বানায় সেইটা, ইমেজ কিভাবে কাজ করে। ইমেজ অলরেডি আমরা দেখলাম, ইমেজ নেওয়ার প্রবলেম হওয়ার কথা না, এই জিনিসগুলো আমাদের জানতে হয়। আচ্ছা, আমরা অ্যাট্রিবিউটের কথা একটু আগে বললাম যে অ্যাট্রিবিউট জিনিসটা আসলে কি। অ্যাট্রিবিউট জিনিসটা হচ্ছে যে আমরা কোডের কিছু জিনিস বলে দেওয়া, যে কোথায় কি হবে, ট্যাগের সাথে কোন ট্যাগের কি কাজ, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট, সেটা কি ডিফাইন করে দেয়, তাই তো। অ্যাট্রিবিউটের কাজটা হচ্ছে যে আমার একটা ট্যাগ যখন লোড হবে, যেমন এখানে আমরা কিছু ট্যাগ লিখছি, দেখেন সোর্স, এই সোর্সটাকে একটা অ্যাট্রিবিউট, মানে সোর্সের মাধ্যমে বলে দিচ্ছি যখন ইমেজ লোড হবে কোথায়তে, সে পার্টটা বলেছে উইথ, হাইট, অল্টার, এটা হচ্ছে ইমেজ ট্যাগের সোর্স, মানে অ্যাট্রিবিউট। সেম একইভাবে যখন আমরা অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগটা কি করে, লিঙ্ক করে, লিঙ্ক করার জন্য অ্যাঙ্কর ট্যাগের শুরু এবং শেষ। তো HREF, হাইপার রেফারেন্স বলা হয় এটাকে। এইটার ভিতরে আমরা লোকাল ফাইল লিঙ্ক করতে পারি, গ্লোবাল লিঙ্ক দিতে পারি, যে কোনো কাজ করতে পারি। ওকে, আর এটার একটা টাইটেল নামে অ্যাট্রিবিউট থাকে। টাইটেল মানে হচ্ছে আমি যখন এটার উপর মাউস ধরবো, আমাকে কি করবে, যে গুগলের উপর মাউস ধরলে এখানে সার্চ ইঞ্জিন কি বলতেছে, সার্চ ইঞ্জিন, এবং লিঙ্কে ক্লিক করলে আমাকে কোথায় যাচ্ছে, সার্চ ইঞ্জিনে লোড হয়ে গেল। এবং এই জিনিসটা কোথায় হলো, সেম পেজের মধ্যেই হলো, তাই না। মানে ক্লিক করলে আমার পেজটা ওভাররাইট হয়ে এখানে লোড হচ্ছে, নতুন ট্যাব কিন্তু যাচ্ছে না। তো HTML ট্যাগেরও কিছু অ্যাট্রিবিউট আছে, মানে সেটা টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেইটাকে আমাকে জানতে হবে কি কি। এরপরে এই যে অ্যাব্রিভিয়েশন একটা ট্যাগ আছে, অ্যাব্রিভিয়েশন এই ট্যাগগুলো অত ইউজ হয় না। ইনপুটের ক্ষেত্রে এই ট্যাগগুলো কিন্তু লাগে। ইনপুট টাইপ কেমন হবে, টেক্সট হবে না ইমেল হবে না পাসওয়ার্ড হবে, এগুলো বলতে হয়। আবার ভ্যালু কি থাকবে, ইনপুট ট্যাগের আরও অ্যাট্রিবিউট আছে, ইনপুট ট্যাগের নাম থাকে, আইডি থাকে, প্লেস হোল্ডার থাকে, আবার রিকোয়ার্ড কিনা, হ্যাঁ, এরকম অনেক অ্যাট্রিবিউট থাকে। এইগুলো হচ্ছে এক একটা অ্যাট্রিবিউটের কাজ, স্পেসিফিক। এরকম প্রত্যেকটা ট্যাগের কিছু কমন অ্যাট্রিবিউট থাকবে আর কি। এই জিনিসগুলো এখানে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা অ্যাট্রিবিউট সম্পর্কে আইডিয়া নিলাম। HTML কমেন্টস, হোয়াটস ইজ কমেন্ট। আমরা HTML কমেন্ট কেন করা হয়, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কমেন্টস হচ্ছে কমেন্টস হচ্ছে ডেভেলপারের জন্য, মানে আপনার কোডটা আরেকজন ডেভেলপার যখন রিড করবে, দেখবে যে আপনি কোথায় কি কাজ করছে, সেই কমেন্ট অনুসারে সেটা যদি ঠিক থাকে, তাহলে তার জন্য সেটা বোঝার সুবিধা হয়। হ্যাঁ, তো কমেন্ট শুরু করতে হয় কিভাবে, এই যে লেস দেন গ্রেটার দেন সাইন ঠিকই থাকবে এভাবে। এটার ভিতরে প্রথমে শুরু হবে এক্সক্লেমেটরি সাইন, এরপর ড্যাশ ড্যাশ স্পেস ড্যাশ ড্যাশ। অনেকের ক্ষেত্রে এরকম স্পেস দিলে কিন্তু হবে না। এই যে আমি যদি এখানে শুরু করি স্পেস দিই, তাহলে কিন্তু কমেন্ট হবে না। তার মানে এক্সক্লেমেটরি সাইনের পর দুইটা ড্যাশ, তারপরে স্পেস দিয়ে আবার ক্লোজিং এর আগে ঠিক দুটো। এরপর দিয়ে আমি যা ইচ্ছা তাই লিখি, সেই কোডটা ব্রাউজারে শো করবে না, সেটা হিডেন থাকবে। তার মানে কমেন্টস হচ্ছে আপনি যখন একটা অ্যাপ্লিকেশন বানাবেন, একটা লেআউট তৈরি করবেন, বিশাল বড় 5000-6000 লাইন কোড হয়ে যেতে পারে, হ্যাঁ, তখন কোথায় কোনটা নিলেন, শুরু করলেন কোথায় কোথায় শেষ করছেন, যদি কমেন্টে আমি স্টার্টিং এবং এন্ডিংটা বর্ণনা করে দেই, তাহলে কোড ব্লকটা ধরতে সুবিধা হবে আরেকজন ডেভেলপারের। আর যদি এলোমেলো লেখি তাহলে বোঝা যাবে না। অথবা কোনো একটা প্রয়োজন, আমার কোনো একটা কোড এখন ক্লায়েন্টে বানায় দিছি যে এই সেকশনটা সে দেখা যাচ্ছে, সে চাচ্ছে না যে এই সেকশন এখন শো করবো, আর আমি ডিলিট করে দিলে তো সেটা বুঝে যাবে। আমি একটা কাজ করতে পারি, এই ব্লকটাকে কমেন্টের মধ্যে ঢুকাই দিলাম, তাহলে ব্রাউজারে তার ওটা বন্ধ হয়ে গেল, কোড আমার থেকে গেল কিন্তু বন্ধ হয়ে গেল। এই জন্যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে এরকম কমেন্ট সিস্টেম থাকবেই। তো কমেন্ট লেখার ক্ষেত্রে HTML এর জন্য এই একটাই সিস্টেম। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট আবার PHP আবার কমন একই সিনট্যাক্স সাপোর্ট করে, জাভাস্ক্রিপ্ট তো PHP তো তাই লেখা যায় একই কমেন্ট। ওকে, CSS এর ক্ষেত্রে কমেন্ট আছে, আমরা ওটা দেখবো। তাহলে আমরা কমেন্ট হচ্ছে HTML এর কোডের কোয়ালিটিটা ইনশিওর করে, মানে কোয়ালিটি মেনটেন করলে যেটা হয় যে আপনি কি করছেন না করছেন, অন্য ডেভেলপার আপনার কোডটা বুঝতে পারবে। আবার প্রয়োজন আমি কোডটাকে বন্ধ করতে পারি, অন করে দিতে পারি কমেন্টের মাধ্যমে। আশা করি কমেন্ট নিয়ে আমাদের সমস্যা হবে না। আচ্ছা, এরপর আসতেছে হচ্ছে এলিমেন্ট। হোয়াট ইজ এলিমেন্ট? আচ্ছা, ট্যাগ শুরুতেই তো ট্যাগ শিখাইছি না,
আচ্ছা, আমরা যেটা শিখলাম ট্যাগটা আগে দেখি। ট্যাগ কি? এই যে H1 এটা একটা ট্যাগ, তাই না? পি একটা ট্যাগ, ইমেজ একটা ট্যাগ, অ্যাঙ্কর একটা ট্যাগ, প্রত্যেকটা এক একটা ট্যাগ। তাহলে এলিমেন্ট কাকে বলে? এলিমেন্ট সম্পর্কে কোনো আইডিয়া আছে আমাদের? এলিমেন্ট হচ্ছে আমরা যখন একটা কন্টেন্টের এই যে ট্যাগ দেখেন, এই ইমেজটাকে দেখেন ভালো করে, যে একটা ট্যাগ শুরু হয়েছে এটাকে বলা হয় স্টার্ট ট্যাগ, আর শেষ হয়েছে কিভাবে? স্ল্যাশ দিয়ে শেষ। ওকে, আচ্ছা, এর ভিতরে ক্লাস এটা কি? একটা অ্যাট্রিবিউট। যেমন ইমেজের ক্ষেত্রে এসআরসি, অল্টার, উইথ অ্যাট্রিবিউট ছিল, আর এটাকে বলতেছি অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউটের ভ্যালু সহজ কথা হচ্ছে যে অ্যাট্রিবিউট থাকলে তার একটা মান থাকবে, কি হবে সেটা তো ডিফাইন করতে হবে। সোর্সের ক্ষেত্রে ইমেজের পাথ, অল্টারের ক্ষেত্রে লেখা বলে দিতে হয়, উইথের ক্ষেত্রে উইথের মান দিতে হয়। সেম একইভাবে এরকম ক্লাস নিলে ক্লাসের নাম দিতে হয়, আইডি ডিক্লেয়ার করলে আইডির নাম দিতে হয়। আমরা সিএসএস এগুলো আসবে ক্লাস অ্যাট্রিবিউটটা। ওকে, আর এই যে দুই প্যারাগ্রাফের ক্লোজিং এবং ফার্স্ট এবং হচ্ছে ক্লোজিং এর মাঝখানে যে কন্টেন্ট থাকতেছে এটাকে বলতেছে কন্টেন্ট, এবং এই পুরো আইটেমটাই হচ্ছে একটা এলিমেন্ট। সহজ কথায় হচ্ছে ট্যাগও যায় এলিমেন্টও তা, যদি বলি এভাবে। কিন্তু এটার বলার ব্যাখ্যাটা হচ্ছে যে যখন কোনো ট্যাগের ভিতর কন্টেন্ট থাকে তখন তাকে আমরা এলিমেন্ট বলি। ব্লাঙ্ক ট্যাগ একটা এলিমেন্ট অনেকে নাও বলতে পারে, কিন্তু এলিমেন্ট আর ট্যাগ একই কথা। ওকে, তার মানে আমরা বেসিক যে কনসেপ্ট এইচটিএমএল কীভাবে শুরু করতে হয়, কী কী কাজ, সেটা শিখলাম। এলিমেন্টের এই যে ইমেজটা তো দেখালাম অলরেডি। তাহলে আমরা আরও কিছু জিনিস, কোডিং কনসেপ্ট আসলে কি, এটা হচ্ছে যে আমরা একটা ওয়েব পেজের যে কনসেপ্টটা, একটা ওয়েব পেজ হতে গেলে আসলে কনসেপ্টটা কেন করি, এই এইচটিএমএলটা কী কাজ করে। একটা ওয়েব পেজের বেসিক যখন স্ট্রাকচার বানান তখন হেডার থাকে, ফুটার থাকে, সাইড বার এপার থাকে এপারে থাকে, এক একটা ডিজাইন এরকম। এটা হচ্ছে কোডিং কনসেপ্ট। যদি চিন্তা করি আমার বিভিন্ন টাইপের লেআউট হয়, এই বিভিন্ন টাইপের লেআউটের জন্য আমাদের মূলত আসলে একটা টাইমে হচ্ছে টেবিল দ্বারা লেআউট তৈরি করা হইতো, এখন ডিপ দ্বারা লেআউট তৈরি করে। হ্যাঁ, ডিপ দ্বারা। তো এই যে এইগুলো হচ্ছে কনসেপ্ট আর কি, যে কন্টেনার, হেডার, ন্যাপ, তারপরে এখানে র্যাপার, সাইড বার, এখানে সাইড বার থাকে, এখানে কন্টেন্ট থাকবে, তারপর নিচে ফুটার থাকবে। সেম একইভাবে বিভিন্ন ওয়েবসাইটের দেখেন এখানে যদি টাক্সার দাঁড় করাই, ডিপের শুরু শেষ, এই যে কন্টেনার শুরু হবে, হেডার শুরু হবে, হ্যাঁ, এখানে লোগো থাকবে, এখানে ছোটো ছোটো ব্লগ। যদি নিউজ পোর্টাল হয় তাহলে এই সাইডে অ্যাড থাকবে, মেন কন্টেন্ট থাকবে। হ্যাঁ, তো লেআউটের যখন আমরা শিখবো দেখবো যে বিভিন্ন টাইপের লেআউট হয়। তো HTML4 এবং HTML5 এর মধ্যে লেআউটের ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। পার্থক্য বলতে HTML5-এ হেডারের জন্য হেডার নামেই ট্যাগ দেওয়া আছে। আগে যেটা করা হয়তো যে ডিভ আইডি হেডার, ডিভের একটা ক্লাস বা আইডি নিয়ে হেডার বলে দিতাম, ন্যাবের জন্য ন্যাব আইডি বলে দিতাম, মেনুর জন্য ন্যাব। কিন্তু HTML5-এ হেডার, ন্যাব, আর্টিকেল, সেকশন, সাইড বার, ফুটার এই নামে ট্যাগই চলে আসছে। মানে আপনি যখন লেআউট বানাবেন এই ট্যাগগুলো ইউজ করার ট্রাই করবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড থিম ফরেস্টেরও। আপনার যখন হ্যাঁ ডিভ নিয়ে ক্লাস নিতেই পারে, কিন্তু যেহেতু এটার ডিফল্ট ট্যাগ আছে, হেডারের জন্য হেডার ট্যাগই আছে, তাহলে আমি কেন ইউজ করবো না ওইটা? হ্যাঁ, তাহলে আমরা হেডার, ফুটার, ন্যাব এবং কাস্টম HTML5 ট্যাগ এগুলো চলে আসছে। ওকে, তাহলে আমরা এই যে হেডার, ন্যাব, সেকশন, আর্টিকেল, ফুটার, সাইড, এই প্রত্যেকটাই ট্যাগ, এক একটা ট্যাগ ডিজাইনের জন্য এই ট্যাগগুলো দিয়ে করলে বেস্ট আর কি, সেটা বললাম। ডিপ দ্বারা করতে পারবেন। ওকে, এই যে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি হয়, লোগো থাকে, হেডার, তারপর নেভিগেশন বার, এখানে এস সাইড মানে হচ্ছে সাইড বার, আর এটা হচ্ছে মেন আর্টিকেল, এগুলো হচ্ছে এক একটা আর্টিকেল। তার এই যে আমি যতটুকু কাজ শিখছি, আমি হ্যাঁ মেনু যদি নাও বানাতে পারি এই তিনটা পোস্ট করতে পারবো, 1 2 3। তার মানে একটা বানাইলে বাকিটা কপি পেস্ট, না কপি পেস্ট, মানে টাইটেল, ইমেজ, প্যারাগ্রাফ, কাহিনী শেষ। নিচে হয়তো অথরের নাম, পাবলিশ ডেট, ছোটো ছোটো প্যারাগ্রাফ করে দিতে পারি। আচ্ছা, প্যারাগ্রাফ দিলে আবার কি হয়, প্যারাগ্রাফ তো সব এক লাইনে আসে, নিচে নিচে আসে না। তার মানে এই যে এতক্ষণ যে কাজটা আমরা করলাম এখানে দেখেন, আমাদের প্র্যাকটিস ক্লাস 1-এ চলে যায়। এই ফাইলটাকে যদি রান করি তো আমার এখানে যতগুলো প্যারা দেখেন নিচে নিচে আসছে। এই জায়গাটা, এই যে ইমেজটা কি এখানে আসতে পারতো না, অথবা এই প্যারাগ্রাফটা কি এখানে হতে পারতো না, এই সাইড পুরোটা ফাঁকা। এটা কেন আমরা জানি, মানে এই ইমেজের এখানে অনেক জায়গা বাকি, তাহলে এই লেখাটা কি এখান থেকে শুরু হতে পারতো না, কিন্তু ব্রাউজার এটা কেন করে নাই। তার মানে হচ্ছে আমি যে ট্যাগ লিখতেছি না, হেডিং, ইমেজ, প্যারাগ্রাফ, এই ট্যাগের হচ্ছে দুইটা প্রকারভেদ আছে। কিছু আছে ব্লক এলিমেন্ট আর কিছু আছে ইনলাইন এলিমেন্ট, তাই না? ব্লক আর হচ্ছে ইনলাইন। তার মানে এই যে হেডিং, ইমেজ, প্যারাগ্রাফ এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। ব্লক কেন বলা হয়, কারণ হচ্ছে ও যে লাইনে প্রিন্ট হয় ওই লাইনটা পুরোপুরি তার, মানে পুরো জায়গাটাই তার, টানে ভাবে কাউকে জায়গা দেয় না, এই জন্য এটাকে বলা হয় ব্লক এলিমেন্ট। আর এলিমেন্ট মানে ট্যাগ, একই কথা, ট্যাগ এলিমেন্ট, কনফিউশন আর কিছু নাই, একই জিনিস। ওকে, তাহলে কিছু কিছু এলিমেন্ট হচ্ছে ব্লক, যেটা হচ্ছে পুরো জায়গাটা নেয়, আবার কিছু এলিমেন্ট আছে ইনলাইন। যেমন
আমাদের এই যে প্যারাগ্রাফের এখানে যদি বিআর ইউজ করতাম, এই যে কিন্তুর আগে, তাহলে আমরা এখানে কি করতে পারতাম, এই ফাইলটাকে আবার নোটপ্যাডে নেই, এই যে কিন্তুর আগে এই যে এই জায়গাটায় এইভাবে দিলাম। এখন এইভাবে দিলে কি ব্রাউজার এইভাবে আসবে? ব্রাউজার তো এক লাইনে চিন্তা করবে, সে তো রেন্ডারিং করার টাইমে এক লাইনে চিন্তা করবে। তাহলে এখানে একটা বিআর দিলাম। ওকে, বিআরের শেষে স্ল্যাশ দিলেও হয়, না দেওয়া হয়। HTML5 এ না দিলেই বেটার, HTML4 এ আগে দিত। বিআর মানে হচ্ছে লাইন ব্রেক। তাহলে প্যারাগ্রাফ আর বিআর মধ্যে কিন্তু পার্থক্য আছে। কি পার্থক্য আছে একটু বের করেন তো, প্যারাগ্রাফ আর বিআর মধ্যে পার্থক্য কি? বিআর মানে হচ্ছে লাইন ব্রেক, নিচে নামায় দেয় ঠিক, কিন্তু প্যারাগ্রাফ মানে কি দুইটার মধ্যে একটু উপরে নিচে গ্যাপ আছে, প্যাডিং আছে। মানে এই প্যারাগ্রাফ আর এই প্যারাগ্রাফ এখানে একটা গ্যাপ আছে না, হাফ লাইনের মতো উপরে নিচে কন্টেন্টের মাঝে। হ্যাঁ, একটা প্যাডিং না, ব্রেক দিয়ে নিচে নামায় দেয় আর কি। মানে যেখানটা দরকার পরে নতুন লাইন তৈরি করে। বিআরের কাজ হচ্ছে নতুন লাইন তৈরি করা, মানে এক লাইনে থাকলে সেটাকে নতুন লাইনে নিয়ে যাওয়া। কিন্তু উপরকার লাইনের সাথে নিচের লাইনে কোনো ডিফারেন্স তৈরি করে না। যেমন এখানে কিন্তু কোনো গ্যাপ নাই, মানে একটার সাথে একটা গ্যাপ নাই, প্যাডিং যেটাকে বলে প্যাডিং। তো প্যাডিং কি জিনিস সেটা বুঝি আমরা, প্যাডিং মার্জিন। যদিও সিএসএস এখন ধরি নাই, সিএসএস এর কাজ হচ্ছে আমাদের HTML, কারণ HTML তো শুধু ডাটা নিয়ে আসবে, সে তার কিছু প্যাডিং মার্জিন। হ্যাঁ, কিছু জিনিসের যেমন H1 যখন নেবেন ডিফল্টভাবে ব্রাউজার এটার উপরে নিচে কিছু জায়গা সেট করে দিছে। দেখেন উপরে জায়গা সেট করছে না, নিচেও জায়গা বাদ আছে। তার মানে যখন H1 আসে তার মানে বাই ডিফল্টই আর মার্জিন আছে উপরে নিচে। মার্জিন কি জিনিস তারপরে বলে রাখি, আমি যদি এটা ইনস্পেক্ট করি, আপনারা যখন সিএসএস করব তখন বক্স মডেল নামে একটা অপশন চলে আসবে। এই দেখেন, আমি এই যে ইনস্পেক্ট করার পর এখানে একটা চিহ্ন আছে, এই যে এটা ক্লিক করার পর আপনি যেটাতে ধরবেন সেটাই হাইলাইট হবে। এই যে H1 সিলেক্ট করছি না, H1 এর দেখেন এখানে কি আসছে, এই যে বক্স মডেল যদি কেউ বুঝে তার জন্য ডিজাইন করাটা সহজ হয়ে যায়। প্রত্যেকটা ব্রাউজারে এই যে বক্স মডেল আসবে, একটা এলিমেন্টের মার্জিন এবং প্যাডিং থাকবে, বর্ডারও থাকবে। সেটা ইনিশিয়ালি নাল থাকে, বর্ডার দিতে পারে। প্রথমে দেখেন মেন কন্টেন্ট, এই যে মাউস ধরছি 1333/43, মানে হাইট হচ্ছে 43। ওকে, তারপরে কি আছে, প্যাডিং ডিফল্ট কোনো এটা এখানে আমি কোনো প্যাডিং দিই না, এই জন্য এখানে মান দেখেন সব ফাঁকা ব্লাঙ্ক, মানে ড্যাশ ড্যাশ দেখাচ্ছে। তারপরে কি আছে, বর্ডার। তারপরে হচ্ছে এই যে মার্জিন, দেখেন ওই যে উপরে ই হলো, উপরে নিচে দেখেন একটা মার্জিন পেয়েছে। এটা ডিফল্ট ব্রাউজারের ডিফল্ট মার্জিন, মানে বাই ডিফল্ট এটা বলা আছে ব্রাউজারে যে H1 হেডিং ট্যাগ আসলে এরকম প্যাডিং পাবো। এটাকে আমরা রিসেট করতে পারি অথবা আরো বাড়াই দিতে পারি, সেক্ষেত্রে আলাদা হিসাব। তার মানে মার্জিন হচ্ছে আমরা যে এক্সামের খাতায় স্কেল টানি, লেফট সাইডে 1 ইঞ্চি বাদ দেই, উপরে 1 ইঞ্চি বাদ দেই, তাহলে যেটুকু বাদ দিলাম সেটাই হচ্ছে পেজের মার্জিন। আবার মার্জিন বরাবর তো লিখি না, ওই একটু গ্যাপ দা লিখি। তার মানে ওই মার্জিনের সাথে কন্টেন্টের যে গ্যাপটা সেটাই হচ্ছে প্যাডিং। সহজ কথা হচ্ছে প্যাডিং মানে হচ্ছে কন্টেন্টের চারিদিকে যে জায়গা দেয় সেটা হচ্ছে প্যাডিং। মার্জিন কি করে, পেজের চারিদিকে যতটুকু বাদ দেয় সেটা হচ্ছে মার্জিন। তার মানে আমার এই লেখাটার কি উপরে নিচে বাদ দিতে পারি, সেটা মার্জিন। আর লেখার আশেপাশে জায়গা তৈরি করার জন্য কি দিতে পারি, প্যাডিং দিতে। এটা এই এতটুকু কনসেপ্ট ক্লিয়ার থাকলে তাহলে যে কোনো এলিমেন্টের আপনার প্যাডিং মার্জিন আর কনফিউশন থাকবে না, যে আমি প্যাডিং কতটুকু দেবো, মার্জিন কতটুকু দেবো, কোনটা কখন দরকার। মানে অনেকে জানে যেটা করতে হয়, কিন্তু কোনটা ইমপ্লিমেন্ট করতে হবে সেটা মনে থাকে না, যে আসলে কি মার্জিন দেওয়া উচিত ছিল না প্যাডিং দেওয়া উচিত ছিল, এটা কনফিউশন পড়ে যায়। ওকে, তাহলে আমরা এই যে কিছু তাহলে ব্লক এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্টের দেখলাম। যে ব্লক এলিমেন্ট হচ্ছে, যেমন আমি এই কাজটা যদি এইভাবে করতাম, যেমন এই লেখাটুকা আমি বোল্ড করতে চাচ্ছি, লেখা মোটা করা দরকার, তাহলে আমরা এই যে চা বিরতির পরবর্তী সময়টাতে অথবা বাংলাদেশটাকে হাইলাইট করলাম, এটাকে কাট করে এখানে যদি বি ট্যাগ দিয়ে দিতাম, বি ট্যাগের শুরু শেষ, এর মধ্যে যে লেখাটা দিলাম। হ্যাঁ, এখন যদি আমি বাজারে যাই, দেখেন তো বি লেখাটা বাংলাদেশটা কি বোল্ড হয়ে গেল না, একটু অন্য লেখাতে ডিফারেন্স। তার মানে লেখাটা কি হয়ে গেল, হাইলাইট হয়ে গেল, বোল্ডটাকে। কিন্তু এটা কি কোনো লাইন ব্রেক দিছে, মানে নতুন লাইন তো তৈরি করে নাই। তার মানে এই এলিমেন্টটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, মানে ওর কাজ যতটুকু জায়গা থাকে ততটুকুর মধ্যে, ও নতুন লাইন তৈরি করে নাই। কিন্তু আমাদের এখানে ইমেজটা একটা ব্লক এলিমেন্ট, এই কারণে রাইট সাইডে কাকু যেতে দিচ্ছে না। হ্যাঁ, এইটাকে এখন সরাই না যায়, সিএসএস করতে হবে, সিএসএস এর ফ্লোর দিয়ে একে বলে দিতে হবে তুমি ডানে যাও অথবা বামে যাও, জায়গা সাইডে দাও। হ্যাঁ, তখন সিএসএস এর কাজ করতে হবে। ওকে, তাহলে আমরা ব্লক এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্টের একটা পার্থক্য বুঝতে পারলাম, যে ব্লক হলে সে পুরো জায়গাটাই আসবে, ইনলাইন এলিমেন্ট হলে এক লাইনে যেখানে যেখানে কাজ সেখানেই আসবে। ওকে, হ্যাঁ, টেমপ্লেটিং যখন করব, লেআউট যখন বানাবো, তখন আমাকে এগুলোকে ভাঙতে হবে, কাকে যখন ফ্লোট করতে হবে, ইমেজটাকে হয়তো লেফটে নিব অথবা রাইটে নিব, তখন সিএসএস দ্বারা কাজ করবো। ওকে।
তাহলে আমরা আরও নতুন টপিক যেগুলো দরকার হয় একটু দেখি এরপরে। তাহলে হেডিং অলরেডি আমরা শিখা হয়ে গেল। হেডিং থাকলো কয়টা? 6টা হেডিং। হেডিংয়ের লেভেল কয়টা? 6টা। তাহলে বড় যেটা শুরু হয় সেটা হচ্ছে 32, তারপরে আস্তে 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 কমতে করতে 6 পর্যন্ত ইউজ করি। হ্যাঁ, হেডিংয়ের হচ্ছে এইটা। আচ্ছা, এরপরে প্যারাগ্রাফও শিখা হয়ে গেল আমাদের। প্যারাগ্রাফ তো জানি যে পিটা পি এর মধ্যে নিলে সেটা নিচে নিচে আসে, যখন প্যারাগ্রাফ দরকার হবে তখন আমরা প্যারাগ্রাফ নিয়ে কাজ করবো, পি ট্যাগের কাজ। ওকে, এরপরে আসি হচ্ছে লিঙ্কের কাজ। তো আমরা লিঙ্ক নিয়ে কাজ করতে পারবো না। লিঙ্ক কি কাজ করে? লিঙ্কের কাজ যেমন আমার এখানে 1টা 2টা 3টে 4টে 5টা লিঙ্ক আছে। আমি যদি বলি যে এখানে ক্লিক করলাম, সাথে সাথে দেখেন পিপল এন্ডকে সাইডে লোড হয়ে গেল। তার মানে লিঙ্কটাকে কি কাজ করতেছে? আমি যদি এটাকে ওপেন করি নোটপ্যাডে, এই যে লিঙ্ক ট্যাগের ইম্পর্টেন্সটা যদি দেখি, লিঙ্ক ট্যাগের জন্য কী লিখতে হয়, আমি কিন্তু এখানে কমেন্টস করে রাখছি, মানে ব্রাউজারে কিন্তু এখানে দেখাচ্ছে না কোনোটাই, জাস্ট একটা ডিসক্রিপশনগুলো আমি এখানে বোঝার জন্য রাখছি যে কীভাবে HTML এ লিঙ্ক ক্রিয়েট করতে হয়, লিঙ্কের কাজটা কি। লিঙ্কের আবার 3টা স্টেট থাকে, ভিজিটেড, আনভিজিটেড, অ্যাক্টিভ, এগুলো CSS এ দেখবো, এখানে দরকার নেই। তো লিঙ্ক করার জন্য অ্যাঙ্কর ট্যাগের শুরু এবং শেষ থাকবে, আর এটার একটা অ্যাট্রিবিউট হচ্ছে href। এই href এর মধ্যে মূলত হচ্ছে আমার ইউআরএলটা বলে দিতে হবে। হ্যাঁ, ইউআরএল এর ক্ষেত্রে এখন সেটা গ্লোবাল ইউআরএল হতে পারে, কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে, অথবা কোনো আমার লোকাল ফোল্ডারের ফাইল হতে পারে, কোনো একটা ফাইল ধরা দিতে পারে না। যেমন এখানে কন্ট্যাক্ট ক্লিক করলাম, কন্ট্যাক্ট পেজ এখানে ধরা দিলাম contact.html, তার মানে যখন ক্লিক করবো তখন কী হবে? কন্ট্যাক্ট পেজ লোড হবে। হ্যাঁ, আমার যখন টেমপ্লেটিং কাজ করবো। ওকে, আপনার লিঙ্কের ক্ষেত্রে যেটা হচ্ছে, এখন এই যে বলছিলাম টার্গেট, এটা হচ্ছে টার্গেটের মধ্যে আমি কী বলছি? সেলফ বলার কারণে আমার এখানে কি হচ্ছে, আমি যখন ক্লিক করতেছি নিজের মধ্যেই নিজেকে লোড করাচ্ছে, এটাকে বলতেছি সেলফ। ওকে, জাস্ট কিচ্ছু না, এই HRF এর মধ্যে আবার বলে দেয়। হ্যাঁ, এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করা যায়, টাইটেল। এটার সাথে টাইটেলের মধ্যে বলে দিতে পারেন যে মাউস ধরলে ওখানে যাতে বলে দেয় PNT ওয়েবসাইট। জাস্ট এটা কি হবে? এটা হচ্ছে আমি যখন এটার উপর মাউস নিব, দেখেন আমাকে একটা সাজেশন দিচ্ছে, পপ আপ, মানে টুল টিপ বলা হয়, এটাকে বলা হয় টুল টিপ। বুটস্ট্র্যাপের মধ্যে দেখুন টুল টিপ আছে, তার মানে মাউস নিলে এটা কি হয়তো শর্টে দেওয়া আছে, বুঝতেছে না, টাইটেলে দিলে বলা এটা বুঝতে পারবে। এটা দিতে হবে অপশনাল আর কি, এটা না দিলেও চলে। ওকে, তাহলে সেলফ দ্বারা দেখলাম যে হচ্ছে আমার কারেন্ট পেজ হচ্ছে। এরপর আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন একই জিনিস নতুন ট্যাবে নিয়ে ওপেন হলো। তার মানে এখানে কি কাজ করছে? আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক বলে নতুন ট্যাব ওপেন হয়। সহজ কথা, টার্গেটে ব্ল্যাঙ্ক বলে নতুন ট্যাব ওপেন হয়। ওকে, এরপরে এই অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে মেলও পাঠানো যায়, মেল লিঙ্ক, যেটাকে বলা হয় মেল লিঙ্ক। কেমন? এটার জন্য যেমন আমি এই যে এটার মধ্যে যদি আমার এই ইমেলে ক্লিক করি, দেখেন একটা ইমেলের জন্য উইন্ডো ওপেন হয়ে গেল। হ্যাঁ, অটোমেটিক ইমেল উইন্ডো ওপেন হয়ে গেছে। এই ইমেলটা নিয়ে সেটা জিমেল হোক, ডিফল্ট যে ইমেল সফটওয়্যার থাকবে সেটা অটোমেটিক এখানে ওপেন হয়ে যাবে। এখন যে কানেক্ট করা ট্রাই করতেছে, কিন্তু এইটা কিভাবে করে? এটা করার জন্যে এই HRF-এর মধ্যে এই মেল টু এই কথাটা বলতে হয়, মেল টু ক্লোন দেওয়ার পর আপনি আপনার ইমেল দিবেন। যখন এটার মধ্যে ক্লিক করবে তখন এই ইমেলটা অটোমেটিক ওখানে টুতে সেট হবে। আমরা ইমেল পাঠানোর জন্য কি লিখতে হয়? আগে টুতে কাকে পাঠাবো, তাই তো, তারপর সাবজেক্টের পরে মানে 2 এর মধ্যে ইমেল লিখতে হয়, এই ইমেলটা অটোমেটিক ওখানে বসে যাবে। আরেকটা লিঙ্ক হয়, যেমন হচ্ছে আমি ধর স্কাইপিতে কল দিব, তার মানে স্কাইপি ক্লোন, আমার স্কাইপির হচ্ছে ইউজার নেম। আমি যখন এই লিঙ্কে ক্লিক করব, দেখেন ও স্কাইপি অ্যাপ ওপেন করার কথা বলতেছে, এখন অটোমেটিক স্কাইপ ওপেন করতে বলতেছে। তার মানে আমার ওয়েবসাইটে কেউ যদি ভিজিট করে বা লিঙ্ক আপ করে, সরাসরি এখান থেকে ক্লিক করে কি স্কাইপিতে চলে যেতে হবে, তাকে ইউআরএল টাইপ করার দরকার নাই, ইউজার নেম টাইপ করার দরকার নাই। সেম একইভাবে যদি আমার অ্যাপ্লিকেশনে যদি ট্যাবের মধ্যে হয়, আমি ফোন কল করার কথা বললাম, দেখেন অটোমেটিক গুগল কি ফোন কলে নিয়ে চলে গেছে। তাহলে এটার জন্য কি করছে এখানে, মানে অ্যাঙ্কর ট্যাগের কিন্তু অনেক ব্যবহার আছে, সেই ব্যবহারগুলো এখানে দেখাচ্ছে। আমরা তো জানি শুধু লিঙ্ক করে, এই যে টেল ইজ ইকুয়াল টু ফোন নাম্বার বলে দিছি, তার মানে সে হচ্ছে যদি ট্যাবের থেকে ক্লিক করতাম অটোমেটিক এই নাম্বারটা নিয়ে কলে চলে যেত। তার মানে এই অ্যাঙ্কর ট্যাগের কিন্তু অনেক ব্যবহার আছে। ওকে, আমরা এগুলো টেমপ্লেট মেনু, ওয়েবসাইটে মেনু বানাতে গেলে তো লিঙ্ক লাগবে, মেনুতে লিঙ্ক থাকে, মানে লিঙ্ক মানে হচ্ছে এক একটা পেজ ধরায় দেয়, সেটা হোক লোকাল হোক গ্লোবাল। হ্যাঁ, ওকে, তাহলে লিঙ্ক নিয়ে আশা করি আমাদের আর প্রবলেম হবে না। আচ্ছা, এরপরের যে টপিকটা সেটা হচ্ছে ফরম্যাটিং। এই ট্যাগগুলো আমরা একটু প্র্যাকটিস করব। ফরম্যাটিংয়ের জন্য কি কি ট্যাগ থাকে, এই ফাইলটাকে যদি আমি নোটপ্যাডে ওপেন করি, ফরম্যাটিংয়ের এই ট্যাগগুলো না সচরাচর আমরা CSS দিয়ে শেষ করে দিই, মানে আলটিমেটলি ট্যাগ লিখে আবার কাজ করে। দেখা যায় প্যারাগ্রাফের মধ্যে দিলাম, সেইটাকে আমি CSS করেই
বোল্ড করা দরকার হলে বোল্ড করে দিচ্ছি ফন্ট ওয়েট দিয়ে, ফন্ট সাইজ বাড়ানো দরকার হলে ইটালিক করার জন্য সিএসএস দ্বারা ইটালিক বলে দিচ্ছি, সেটা করা যায়। তারপরেও দিন শেষে আমাকে এই ট্যাগগুলো একটু জানার দরকার। যেমন এইচটিএমএল ফন্টিংয়ের জন্য বি ট্যাগ কী কাজ করে, এগুলো কিন্তু প্রত্যেকটা ইনলাইন এলিমেন্ট, কিন্তু আমি প্যারাগ্রাফের মধ্যে নিচ্ছি এই জন্য কি নিচে নিচে আসছে, তাছাড়া সব এক লাইনে চলে আসতো। তাহলে বোল্ড করার জন্য বি ট্যাগ, এই যে বি ট্যাগের মধ্যে যেটা লিখবো সেটা কী হবে বোল্ড। আর স্ট্রং এটাও কিন্তু বোল্টের মতোই একই কাজ করে, বোল্টের মতোই কাজ করে। ওকে, আইতে কি করে ইটালিক, আয়ের মতো আরেকটা ট্যাগ আছে সাইট সিআইটি, সেটাও এই ইটালিকের মতোই কাজ করে। হ্যাঁ, ইএম এমপেসাইজ টেক্স, হ্যাঁ এই যে এরকম আসবে, এটাও তো ইটালিকের মতো, মানে এটাও ইটালিক, ইএম তে এমপেসাইজড, ইএম ট্যাগ ইটালিক ট্যাগ, একটা সাইট ট্যাগ, এই যে নিচে আছে সাইট, কোথায় দেখলাম সাইট নামে একটা কোড লেখার জন্য। হ্যাঁ আসেন, তাহলে এই যে এমপেসাইজ ইটালিক একই কাজ করে, সাইট নামে যে ট্যাগটা আছে সেটাও একই কাজ করে। যেমন আমি এটাকে কপি করি, এই এমপেসাইজটাকে আচ্ছা কন্ট্রোল ডি দিলে কপি হয়ে যায় নোটপ্যাডে, কন্ট্রোল ডি সাইট। হয়েছে, তিনটার আউটপুট দেখেন তো একই না, ইটালিক ইএম সাইট, তিনটাই ইটালিকের মতো আউটপুট আসে। এখন যে যেটা ইউজ করে। ওকে, হয়তো পার্সপেক্টিভ যদি বলি যে এক একটা হয়তো কোনো একটা পার্সপেক্টিভ তৈরি করছে, কিন্তু লুকিংটা একই রকম, কোনো পার্থক্য নাই। আচ্ছা এরপরে হ্যাঁ কোড লেখার জন্য কোড ট্যাগ, কোড লেখার জন্য বলতে আপনার এই ফাইলের ভিতর যদি কোনো স্ক্রিপ্ট প্রিন্ট করে দেখাতে চান সেক্ষেত্রে কোড ট্যাগের মধ্যে লিখতে পারি আমরা, কোড ট্যাগের মধ্যে আমরা কোনো কোড যদি প্রিন্ট করা প্রয়োজন হয় তখন কোড লিখবো। তারপরে স্মল ট্যাগ, মার্ক ট্যাগটা কি কাজ করে, এই যে লেখা। এখন এখানে বলে স্যার ইয়েলো কালার আছে, আমি তো ইয়েলো কালার রেড কালারই দিব, কারণ রেড কালার তো নাই, কারণ হচ্ছে এটা ব্রাউজারের ডিফল্ট বিহেভিয়ার, মার্ক লিখলে এরকম ইয়েলো কালার হবে। হ্যাঁ, এখন যদি আমার আলাদা যদি মার্ক করা দরকার হয় তাহলে ওই লেখাটুকু একটা স্প্যান ট্যাগের মধ্যে নিয়ে সিএসএস এ বলে দিতে হবে যে এটা ব্যাকগ্রাউন্ড কালার আমার স্পেসিফিক স্প্যান ট্যাগ যখন শিখবো ডিভ এবং স্প্যান তখন, কারণ স্প্যানটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ওকে, তারপরে এই যে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, ওই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র শিখছি না, যদি ওরকম লিখতে হয়, অথবা পানির সঙ্গে যে H2O, হ্যাঁ সালফিউরিক অ্যাসিড H2SO4 এরকম যদি লিখতে হয় তখন কি সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্ট। এই যে সাব লিখলে হচ্ছে কি নিচে, আর এসইউপি লিখলে উপরে হয়। এই জিনিসগুলো দেখবেন। তারপরে যে ডিলেট ট্যাগ, ডিলেট কি কাজ করে, কেটে দেয়। ওই যে আমরা দেখিনি ই কমার্স সাইটে ডিসকাউন্ট প্রাইস, আগের টাকা এটা ওল্ড প্রাইসটাকে কস্ট দেয় আর ডিসকাউন্টের নতুন প্রাইস দেয়, তখন ডেল ট্যাগের মধ্যে যদি ভ্যালুটাকে রাখে এরকম অটোমেটিক ক্রস দেবে। এটা সিএসএস দ্বারাও করা যায়, টেক্সট ট্রান্সফর্ম লাইন থ্রো বা এরকম দিলেও হয়, টেক্সট ডেকোরেশনে যা লাইন থ্রো দিলেও এরকম হয়। আর ইনসার্ট ট্যাগের আইএনএস এটা হচ্ছে আন্ডারলাইন দেয়, আন্ডারলাইন ট্যাগ দেয়। আরও কিছু ট্যাগ আছে যেমন হচ্ছে ব্লক কোট, ব্লক কোট বলতে ওই যে মন্তব্যের ঘর থাকে না এরকম ব্লক কোটেশন করে, যেরকম যেমন এরকম কে উক্তি, মানে ব্লক মানে কি কোনো উক্তি বিশেষ ব্যক্তির উক্তি থাকে না, ওই জিনিসগুলো যদি এরকম করে করতে চান, যেরকম সুন্দর করে করতে চান, তাহলে এই যে ব্লক কোটের ভিতরে আপনার কাজ করতে হবে, ব্লক কোটের ভিতরে দিয়ে, আর যেখানে আবার সাইড দিছে, সাইড দিয়ে এই যে এরকম করে দিছে। আর এই লেখাটুকু আবার কি করছে দেখেন, এই লেখাটুকু সামনে কি নিচ্ছে, দুটো ড্যাশ নিয়ে আসছে। এটা কি কাজ করে, এটাকে বলা হয় এইচটিএমএল এনটিডিস, আমরা আসবো পরে এটা নিয়ে। কপিরাইট চিহ্ন রেজিস্টার্ড মার্ক চিহ্ন আনার জন্য এনটিডিস লিখতে হয়, সেটা এখানে দিয়ে দিছে। ওকে, আর অ্যাড্রেস প্রিন্ট করার জন্য কোথায় যদি অ্যাড্রেস প্রিন্ট করা দরকার হয় তাহলে আমরা কি করতে পারি, অ্যাড্রেস ট্যাগ ইউজ করতে পারি। আর দেখেন এখানে বিআর ট্যাগ দিছে, এই যে প্রত্যেকটার জন্য বিআর দিছি, আর পুরোটাকে একটা অ্যাড্রেসের মধ্যে লিখছি। তাহলে এই ট্যাগগুলো নিজেরা বাসায় প্র্যাকটিস করে নেবেন, এখানে আসলে কিছুই না, নিজেরা একবার করে লিখবেন, এই ট্যাগ সবটি ট্যাগ লিখবেন, নিজে নিজে লিখে লিখে রান করে দেখবেন, জাস্ট কপি করে রান করবেন না, নিজে টাইপ করে রান করে দেখবেন যে ঠিকমতো কাজ করতেছে কিনা। এই ট্যাগগুলো লাগে ফরম্যাটিংয়ের জন্য। আচ্ছা, আমরা এরপরের যে টপিকটায় চলে যাই, এইচটিএমএল স্টাইল। তো স্টাইলটা আসলে কি, স্টাইলটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইন্টারফেসটাকে লুকিংটাকে সুন্দর করে, এটা হচ্ছে স্টাইলের কাজ। এখন স্টাইল করার জন্য স্টাইল কিভাবে করে, এইচটিএমএল স্টাইল করার জন্য তিনভাবে স্টাইল করতে পারি, একটা ইনলাইন স্টাইল, এমবেডেড স্টাইল, এক্সটার্নাল স্টাইল। কোডগুলো এখানে রাখি নাই, দেখাচ্ছি।
তো এই ফাইলটাকে যদি রান করি আমি নোটপ্যাডে, তো স্টাইল শিটের কাজ হচ্ছে আমার এলিমেন্টটাকে সুন্দর করা, রং চং দেওয়া, হ্যাঁ, মেকআপ করার কাজ। তো আপনারা যদি গুগলে এভাবে সার্চ দেন HTML ভার্স CSS, তো পার্থক্যটা যদি ইমেজে দেখি, দেখেন তো, এই দেখেন মাধুরী দীক্ষিতের ছবি চলে আসছে, হ্যাঁ। মেকআপ দিলে কি হয়, মেকআপ ছাড়া কি হয়, ভালো করে দেখেন, হ্যাঁ। তো এরকম অনেক জিনিসই আছে, আপনি দেখেন, হ্যাঁ, কত ধরনের এক্সাম্পল, মানে এটা ফানি, কিন্তু জাস্ট বোঝার জন্য যে CSS কি কাজ করে আর CSS ছাড়া কি কাজ করে, তাই না। HTML CSS দিলে তাহলে HTML কাজ হচ্ছে সে ডাটা প্রেজেন্ট করে দিচ্ছেন, বাকিটা আপনি সাজায় নেন, আর কাজ হচ্ছে সে আয়না দিচ্ছে, বাকিটা সাজায় নেন। ওকে, তাহলে আমরা স্টাইল করার জন্য প্রথমে যে স্টাইলটা করি সেটাকে বলা হয় ইনলাইন, মানে হচ্ছে প্রত্যেকটা ট্যাগের ভিতরে ভিতরে কাজ করা। এখন ইনলাইন কাজ করতে গেলে দেখতে বিশ্রী হয় এবং এটা মেনটেন করাটা কঠিন, কারণ হচ্ছে এখানে একটা H1 এর কালার দিলে রেড, ভালো কথা, পরে আরেকটা H1 কালারও রেড হবে, তাহলে একই কোড কেন আপনি ডবল লিখবেন, তাই না। ডুপ্লিকেশন হয়ে যাচ্ছে, একই কোড বারবার লিখতে হচ্ছে। আবার যখন একটা এই অ্যাট্রিবিউটের মধ্যে এখানে কোড লিখবো, সেটা অনেক লাইন হয়ে যাবে। হ্যাঁ, এখন এইটাও এখন স্ট্যান্ডার্ড, যেমন হচ্ছে টেলউইন CSS নামে যে লাইব্রেরিটা আছে, এখন সব কিছু এই ট্যাগের মধ্যেই লিখতে হয়, ম্যাক্সিমাম জিনিস এটার মধ্যে ক্লাসগুলো লিখে দিতে হয়, সেক্ষেত্রে অনেক বড় হয়ে যায়। কিন্তু ওটার সুবিধা ছিল যে টেলউইন CSS এর ইউটিলিটি বেস, তো একটা জিনিস তৈরি করলে সব জায়গায় ইউজ করা যায়, সুবিধা আছে। ওকে, তাহলে এটাকে বলতেছি আমরা ইনলাইন, মানে এটা দেওয়ার জন্য কি স্টাইল অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউট দ্বারা যে কোনো, সেটা প্যারাগ্রাফ হোক, ডিভ হোক, এই ধরনের সবাক ডিজাইন দেওয়া যায় এই স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে। ওকে, এটা ইনলাইন। আর ইমবেডেড কাকে বলে, ইমবেডেড যদি দিতে হয় তাহলে হেডের ভিতরে স্টাইল একটা ট্যাগ নিতে হবে, নিয়ে তারপরে কাজ করতে হবে। যেমন আমি এটাকে যদি কপি করি, এটা কোথায় হবে, হেডের ভিতরে হবে, এই যে হেড ট্যাগের ভিতরে, টাইটেলের ঠিক পরে, আমরা এখানে আগে পরে দিলে হেডের মধ্যে থাকলেই হবে। এই যে এখানে দেখেন আমরা স্টাইল ট্যাগ নিলাম, কাকে CSS করব, ডিজাইন কাকে দেবো সেটাকে তো কল করতে হবে, যেমন প্রত্যেকের নাম আছে, নাম ধরে কল করলে সে রেসপন্স করবে, এই তো। একই নামের আবার দুইজনও থাকতে পারে, ডুপ্লিকেট হতে পারে, আমার ওই পেজে তো H1 তার একটা হবে না, 10 জায়গায় H1 থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে আবার 10টা H1 এর কালার একরকম নাও হতে পারে, একটা সেকশনে হয়তো রেড কালার আছে, পরে ব্লু হতে পারে ডিজাইনের ক্ষেত্রে, তখন তো কমন নাম হলে সমস্যা, তখন সেক্ষেত্রে আবার কি করতে হয়, ক্লাস ডিফাইন করতে হয় অ্যাট্রিবিউটের মাধ্যমে। ক্লাস অ্যাট্রিবিউট আছে, আরটা কি আছে, আইডি অ্যাট্রিবিউট আছে, হ্যাঁ। তো তখন আমরা এখন যদি এই যে বডিতে একটাই, বডিতে ডুপ্লিকেট হওয়ার সুযোগ নাই। ওকে, এখন এই ওয়েব পেজটাই যদি আপনি রান করেন, আপনার ওয়েব পেজটা এখন কি হয়ে যাবে, পুরা দেখেন একটা কালার চলে আসছে। আমি কি বলে দিছি এখানে, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো গ্রিন, মানে দুইটা কালারের কম্বিনেশন হয়ে গেছে। তার মানে এই যে এটাকে বলতেছি সিলেক্টর, CSS সিলেক্টর, মানে এটাকে বলতেছি ট্যাগ সিলেক্টর বা এলিমেন্ট সিলেক্টর, যেটাই বলি, মানে সরাসরি নাম ধরে কল করা। কিন্তু সরাসরি নাম ধরে কল করার ক্ষেত্রে আপনার ওয়েব পেজে যত H1 আছে সবাই ডিজাইন পাওয়া যাবে একই রকম, এটা একটা প্রবলেম। আমরা ওটা ক্লাস CSS ক্লাসে দেখবো। তার মানে এটাকে বলতেছি ইমবেডেড স্টাইল শিট, মানে হচ্ছে সংযুক্ত, মানে এক পেজের মধ্যেই সংযুক্ত, মানে এটার থেকে একটু বেটার, মানে ইনলাইনের থেকে কি হলো, মানে একটু বেটার হলো, কিন্তু একই পেজের হলো। কিন্তু যখন আপনার এখানে 500 লাইন বা 5000 লাইনে কোড হবে, তার একবার নিচে যাবেন, স্ক্রল করে আবার মাথার উপরে যাবেন, খুঁজে খুঁজে বের করবেন, এটা একটু কঠিন, ডিফিকাল্ট অনেক কঠিন। ছোট ছোট কনসেপ্টের জন্য সমস্যা নাই, কিন্তু বড় ফাইলের ক্ষেত্রে যদি এখানে HTML এর 1000 লাইনের কোড চলে আসে, তার মানে আপনাকে তো এই ক্লাসটা এখানে খুঁজে বের করে আবার উপরে যা লিখতে হবে, এটা প্যারা, খুবই প্যারা দেয়। তো এইটা বাদ দিয়ে আরেকটা কি করা যাইতে পারে, আমরা এক্সটার্নাল CSS ইউজ করতে, কি করতে পারি, এক্সটার্নাল করার জন্য কি ইউজ করা হয়, হেডের ভিতরে এই যে লিঙ্ক নামে একটা ট্যাগ আছে, লিঙ্ক ট্যাগ, এই যে এখানে। তাহলে আর এটা দরকার আছে, এটা দরকার নাই, তাহলে এটাকে কাট করে আমরা এখানে কমেন্ট আউট করে রাখি এটা, তারপরেও এটার মধ্যে রেখে দিই, কমেন্ট আউট করে রাখলাম, তাহলে কোডে কাজও করবেন। এই যে এক্সটার্নালটা কিভাবে কাজ করে, যে CSS এর জন্য স্পেশালি আলাদা একটা ফাইল থাকবে, সেই ফাইলটা আমাদের প্রজেক্টের যেখানে থাকবে সেই লোকেশনটা ধরায় দেবো এই HRF এর মধ্যে। তাহলে লিঙ্ক রেল মানে হচ্ছে রিলেশন, কি ধরনের এই ফাইলের সাথে কি ধরনের রিলেশন, এটা না বললে কিন্তু CSS এ কাজ করবে না। আর একটা আছে টাইপটা অপশনাল, টাইপ লাগে না, আর এটা দ্বারা হচ্ছে CSS এর লোকেশনটা বলে দিতে হবে। ওকে, তার মানে এই লিঙ্কটার সুবিধাটা কি, আমার একটাই কমন ফাইল যেটা সব পেজের জন্যই কাজ করবে, বারবার আমাকে হেডে আলাদা আলাদা, আমি যদি অ্যাবাউট পেজে, সার্ভিস পেজে, অন্য পেজে কাজ করি, এক CSS এর ফাইলে সুন্দর করে কমেন্ট করে করে সিরিয়ালে কোড লিখলেই হয়ে যাবে। তারপরে এভাবে এক্সটার্নাল করতে পারি।
আরেকভাবে কাজ করা যায়, সিএসএস এর ভিতরে সিএসএস লিঙ্ক করা যায়। সিএসএস এর ভিতরে সিএসএস, সেটার জন্য ইম্পোর্ট নামে একটা অপশন আছে। মানে আমার যে স্টাইল ফাইল আছে সেখানে আমি যদি অন্য কোনো সিএসএস আবার লোড করতে চাই, যে সব সিএসএস সেপারেশন থাকতে পারে, যে লেআউটের সিএসএস, কালারের জন্য আলাদা সিএসএস ফাইল, অথবা যদি অন্য পেজের জন্য অ্যাবাউট পেজের সিএসএস আলাদা হয়, কিন্তু দিন শেষে একটাই ফাইল লোড হবে হেডার ইন্ডেক্সে, সেটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। কিন্তু স্টাইল সিএসএস এর মধ্যে আবার আমরা এভাবে ইম্পোর্ট করতে পারি, ইম্পোর্ট ইউআরএল কোথায় আছে সেই ফাইলটা আমি লিঙ্ক করে দিতে পারি। এভাবেও কাজ করা যায়। আমি সিএসএস ফাইলে এইভাবে লোড করতে ইম্পোর্ট, অথবা গুগল থেকে যখন ফন্ট নিয়ে আসবো তখন আমরা ইম্পোর্ট করে কাজ করতে পারি, ইম্পোর্টটাও কাজ করে। ওকে, তার মানে আমরা এই এইচটিএমএল স্টাইল করার প্রসেসটা বুঝলাম। স্টাইল কাজ করি নাই, কিন্তু প্রসেস ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। ইনলাইন, ইন্টারনাল বা এমবেডেড, যেটাই বলি ইন্টারনাল অথবা এমবেডেড, আর হচ্ছে এক্সটার্নাল। এতটুকু তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এরপরে স্টেপে চলে আসি। আমরা ইমেজ নিয়ে অলরেডি কাজ করছি, ইমেজ আর বোঝানোর মতো কিছু নাই। ইমেজ আমরা পারবো, ওয়েব পেজে কীভাবে ইমেজ নিতে হয়, ইমেজ নিয়ে কী কাজ করতে হয়। হ্যাঁ, ইমেজের জন্য আমাদের মূলত হচ্ছে ইমেজের অ্যাট্রিবিউটের সোর্স অ্যাট্রিবিউট থাকবে, অল্টার থাকবে, হাইট উইড থাকবে, এই তো কাজ। হ্যাঁ, ওকে। ইমেজের ক্ষেত্রে গ্লোবাল হতে পারে, লোকাল প্রজেক্ট ফোল্ডার হতে পারে, একই কথা। এইচটিএমএল আমরা কি শিখব? টেবিল শিখব। এইচটিএমএলে কীভাবে টেবিল তৈরি করে। আচ্ছা, টেবিল তৈরি করার জন্যে অল্প কিছু ট্যাগ, 3টা ট্যাগ শিখলে হয়ে যায়। টেবিলের শুরু শেষ কিভাবে করে সেটা জানতে হয়, আর হচ্ছে টেবিলের ভিতরে কি থাকে। টেবিল মূলত হচ্ছে রো আর কলাম, এই তো। রো মানে একটা হরিজন্টাল লাইন চলে গেছে, ওর মধ্যে যখন ক্রস দিব তখন এক একটা কলাম তৈরি হবে। হ্যাঁ, তার মানে ডিসিশন হচ্ছে যে রো ছাড়া তো আর কলাম চিন্তা করা যাবে না। আর রোটা হচ্ছে যত ডাটা বাড়বে রো নিচে নিচে অটোমেটিক বাড়তে থাকবে। আমরা যখন ডাইনামিক ওয়েবসাইট বানাবো, আমার ওয়েবসাইটের ইউজারের ডাটা, প্রোডাক্টের ডাটা, তারপরে হচ্ছে ক্যাটাগরি, ব্র্যান্ড, এইগুলো তো টেবিলে এনে দেখাতে হবে না। ওখান থেকেই তো এডিট করা, তারপর ডিলিট করা, নতুন ডাটা অ্যাড করা, সব তো টেবিলে ডাটা রিপ্রেজেন্ট করবো। রিপ্রেজেন্ট করার জন্য আমরা ডাটা টেবিল ইউজ করি, সার্ভার সাইড ডাটা টেবিল আছে, অনেক কিছুই আছে। তার মানে এই যে টেবিল বানানো, এখন এই টেবিলটার আবার এখানে দেখেন যে প্ল্যানেট রিলেটেড কিছু তথ্য আছে এটার ভিতরে, এই টেবিলের ভিতরে। এই তথ্য ক্ষেত্রে এই যে প্রথম যে রোটা গেছে, এই রো এর ভিতরে লেখা করে বোল্ড, মানে হচ্ছে প্রত্যেকটা কলামের কি এটা একটা হেডিং। মানে এই কলামের জন্য এটা কি একটা হেডিং না, তাহলে ফার্স্ট কলাম রো যেটা আছে এটা হচ্ছে হেডিং কলাম, হেডিং রো আর কি। আচ্ছা, তারপরে এদিকেও আছে হেডিং, লেফট সাইডে হেডিং, হেডিং দুই সাইডে হতে পারে। কিন্তু এখানে আবার দেখেন কি করছে, এখানে কয়টা, একটা মার্কারি, ভেনাস, আর্ট, মার্চ, এই যে 4টা মিলা, এখানে এই 4টা ঘর কি হয়ে গেছে, মার্চ হয়ে গেছে, তাই না? এখানে রো স্প্যান হয়ে গেছে, আমরা পরে আসতেছি। হ্যাঁ, এভাবে কাজ করতে হবে। ওকে, তার মানে আমরা টেবিলের ইয়েটা দেখলাম। তো টেবিল তৈরি করার জন্য আমাদের টেবিলে যদি যাই, টেবিল কি থাকে, এই যে হোয়াট ইজ টেবিল। টেবিলের মূলত আসলে টেবুলার ডাটা, রো আর কলাম থাকে। হ্যাঁ, যেমন পার্সন সম্পর্কে পার্সনের নাম আর হচ্ছে এস। এখন এখানে কালারফুলও করা যেতে পারে, সেটা সমস্যা না। এইভাবে আমরা কি রুটিন বানাই, অনেক টাইমে দেখবেন যে টেবিলে রুটিন বানাই এক্সেলে। তার মানে এভাবে কবে কী বারে কী ক্লাস আছে সুন্দর কালারফুল দিয়ে রুটিন বানাইতে পারে, সেটাও টেবিলের মধ্যেই ডাটাটা রিপ্রেজেন্ট। টেবিলের মূল কাজটাই হচ্ছে ডাটা রিপ্রেজেন্ট করা, সুন্দর করে সাজায় নেওয়া। আপনারা যখন ডাটা বেজে কাজ করবেন মাইস্কুল সার্ভারেও টেবিলের মধ্যে রো আর কলাম, এই তো। তাহলে এইচটিএমএল এর মাধ্যমে টেবিল তৈরি করার জন্য আমাদের কী কী এলিমেন্ট জানা দরকার, সেই এলিমেন্ট সম্পর্কে আমরা একটু ধারণা নিব। ওকে, তার মানে যে টেবিল কত ধরনের হয়, এইটা একটা টেবিল, এভাবে টেবিল হতে পারে, এইটা একটা টেবিল, এটাও একটা টেবিল। তার মানে রো আর কলাম ছাড়া কোনো কিছু নাই। ওকে, তাহলে আমরা একটা টেবিল তৈরি করি। যেমন আমার এখানে প্রথম যে ডিফল্ট টেবিলটা আছে, দেখেন এখানে একটা টেবিলের মতো মনে হচ্ছে, কিন্তু আসলে মনে হচ্ছে কি টেবিল এটা? দেখেন তো, লাইন আছে, রো আছে, এভাবে রো আছে, হ্যাঁ, কিন্তু কলামের যে বর্ডারটা সেটা বোঝা যাচ্ছে না। তার মানে আমি যদি এই ফাইলটাকে ওপেন করি, টেবিলের জন্য যে জিনিসটা লাগে একবারে বেসিক, টেবিলের শুরু এবং শেষ, টেবিল ট্যাগের শুরু শেষ থাকবে। তারপরে কি থাকবে, রো তৈরি করার জন্য টিআর মানে টেবিল রো। আর তার ভিতরে হচ্ছে প্রথম যে রোটা হয় সেটা হচ্ছে টিএইচ, মানে ওই যে টেবিল হেডিং বা কলাম হেডিং যেটাই বলি সেটা থাকে। আর পরে যতগুলো আসবে সব টিআরটিডি। এখন এখানে টিআরটিডির ক্ষেত্রে আবার লিমিট, আপনি যদি হেডিং শুরু করেন 4টা দিয়ে, এখানে 5টা দিলে কি টেবিল ভেঙে যাবে না? মানে ডিসিশন তো শুরুতেই হবে যে কয়টা কলাম থাকবে সেটা হচ্ছে প্রথমে, তারপরে ওইটা অনুসারে কি একটাই কপি করে পরের গুণা টিডি, প্রথমটা টিআরটিএইচ, পরে গুণা টিডি। হ্যাঁ, এখানে আরও কিছু ট্যাগ আছে, যেমন হচ্ছে টেবিল হেডিং নামে একটা ট্যাগ আছে, এটা দিতে হবে এমন না, এটাকে বলা হয় টি হেডের
শুরু শেষ, টি হেডের শুরু শেষ, টেবিলের ভিতরে টি হেডের শুরু শেষ দিয়ে দিলাম এইভাবে। আর তারপরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে টেবিলের বডি। আরেকটা ট্যাগ আছে, সেটাকে বলা হয় টেবিল বডি। এই পুরোটাকে কাট করলাম, কাট করার পর টেবিল ফুটারও আছে, তাহলে টেবিল টি বডি, এটাকে বলা হয় টি বডি। এটা অপশনাল, মানে দিতে হবে এমন না, না দিলেও টি বডি। এটার ভিতরে আমরা কি দিব, আরেকটা জিনিস আছে টি ফুটার। এই যে টেবিল হেডিং যেটা দিলাম না, এইটাকে এই নিচে এই আমাদের টেবিলের এই যে বডি দিছি, বডির পর এখানে টি ফুট। এটা কেন দেওয়া হয়, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনার ওই যে উপরকার যে কলামটা, নিচের কলামটা, মানে যে টেবিলের কলামটা, যাতে বুঝতে সুবিধা হয় ইউজারের জন্য। অনেক যখন রো হয় না, তখন এই কলামের টাইটেল বুঝতে সমস্যা হয়ে যায়। এই জন্য টি ফুট দিলেও বেটার আর কি। বড় অ্যাপ্লিকেশন, বড় কলামের ক্ষেত্রে টি ফুট আর টি হেডটা দিয়ে দিলে আলাদা বেটার হয়। তার মানে আগের লুকিং আর এটার মধ্যে কোনো পার্থক্য হয় না, শুধু এক্সট্রা আমি কি করলাম, এখানে একটু ক্যাটাগরাইজ করলাম যে টেবিলের ভিতরে টি হেডটা একটা আলাদা অংশ, আর ওই যে আমাদের HTML বডির মতো, টেবিলের বডির মতো, এই বডির মধ্যে টেবিলের অন্য ডাটাগুলো থাকবে। তাহলে আমার এখানে কয়টা টিয়ার আছে, দুইটা, তাই আছে না, দুইটা টিয়ার আছে। সেম একইভাবে তাহলে এখানে মেন হচ্ছে টি বডি, এটাকে আরেকটু সুন্দর সাজা, এই তো টি বডি, টিআর, টিআর। এখন যত রো জেনারেট হবে সব নিচে নিচে আসবে, এই হচ্ছে টেবিল। এখন এই টেবিলটা তো আসলে সুন্দর লাগতেছে না, বর্ডার নাই, কিছু নাই, টেবিল মনে হচ্ছে এক একটা না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই টেবিলের কিছু অ্যাট্রিবিউট বলতে হবে। এই টেবিলের কিছু অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটগুলো কি, প্রথমেই বলতে হবে বর্ডার। আমরা CSS ও করতে পারি, সেটা পরে আসতেছি। যেহেতু ইনলাইন যেটা আছে সেটা ইনলাইনটা শেষ করি। বর্ডার 1 দিয়ে দিলাম, দেখে তো আমার টেবিলটা এখন সুন্দর লাগে কিনা। এই তো টেবিল হয়ে গেল আমার। টেবিলের 3টা কলাম আর 3টা রো আছে। ওকে, 2টা রো মূলত আসলে টি ফুটটা দিছি, টি ফুট দিতে হবে এমন না, আপনার ইচ্ছা। ওকে, এখন টেবিলটা ছোট জায়গা, একবারে চাপা, মানে ডাটা কম, এই জন্য কি টেবিলে ছোট। আমার যদি মনে হচ্ছে না একটু উইথ দরকার, তাহলে কি দিতে পারি, উইথ প্রপার্টি আছে না, উইথ প্রপার্টি বলে দিতে পারি। সিম্পল জিনিস, একবারে পানির মতো সহজ। তাহলে স্পেস দিয়ে WI উইথ ইজ ইকাল টু, আমি এখানে একটা উইথ দিয়ে দিই, কতটুকু লাগবে, অথবা পার্সেন্টেজে দিলাম 50%। মানে পার্সেন্টেজে বললে কি হবে, মানে আপনার ডিভাইসের যে পার্সেন্টেজ সেই অনুসারে পার্সেন্টেজ হবে। এখন এটা মানে হচ্ছে আমি যত বড় ডিভাইসে যাই, এই যে মানে পুরা ডিভাইসের অর্ধেক, এটা ছোট করলেও কি হবে, দেখেন ছোট হয়ে যাবে। তার মানে এইটার 50%, যতটুকু ভিউ হয়েছে তার 50%, তার অটোমেটিক 50%। এই যে বড় করতেছি, রেসপন্সিবল কিন্তু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে। পার্সেন্টেজে বলছি, সেই অনুসারে কি পার্সেন্টেজ হচ্ছে। ওকে, আচ্ছা, তার মানে আমরা, আর এই যে টি হেডের লেখাটা বাই ডিফল্ট ভাবে কি হয়, TH যেটা থাকে সেটা কিন্তু সেন্টার, টেক্সট লাইন সেন্টারই থাকে, এখানে আর বলা লাগে না। কিন্তু ভিতরে গুণাকে আবার CSS যদি সেন্টার করতে চান, সেন্টার বলে দিতে হয়। হ্যাঁ, টেক্সট লাইন সেন্টার অথবা রাইট, লেফট অথবা রাইট বলে দেওয়া যায় সেন্টার। ওকে, তাহলে আমরা এখন এই যে লেখার উপরে নিচে কোনো জায়গা বাদ আছে, মানে এই লেখার, এই যে লেখার চারিদিকে একবারে মানে একটু জায়গা যদি দিতে পারতাম তাহলে সুন্দর লাগতো। মানে টেবিলের সেল, এই যে সেল গুণাকে পরে করা। আচ্ছা, তাহলে আমরা এই টেবিলের আর কয়েকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। এখানে উইথ বললাম, এরপরে সেল প্যাডিং, সেলের ঘর গোনাকে বড় করার জন্য সেল প্যাডিং নামে একটা অ্যাট্রিবিউট আছে, এটাকে আমি 10 বলে দিলাম। তাহলে আমার এই টেবিলের ঘরটা দেখেন এখন বড় হয়ে গেল না। সেল মানে হচ্ছে প্রত্যেকটা সেলের চারিদিকে একটা 10 পিক্সেল জায়গা পেলো, প্যাডিং পেলো, মার্জিনে প্যাডিং, মানে প্রত্যেকটা সেলের চারিদিকে এই ঘরের সাথে 10 পিক্সেল প্যাডিং পাইছে। আমি বেশি দিলে বেশি। আরেকটা প্রপার্টি আছে, অ্যাট্রিবিউট আছে, সেটাকে বলা হয় সেল স্পেসিং। মানে এই যে 2 লাইনের যে বর্ডার আছে, এটাকে যদি আমি বাড়াইতে চাই, তাহলে এখানে আরেকটা অ্যাট্রিবিউট আছে সেল স্পেসিং। হ্যাঁ, এটাকে আমি 5। তারপরে এরকম ডুয়েল বর্ডার টেবিলটা অত সুন্দর লাগতেছে না, সিঙ্গেল বর্ডারটাই বেস্ট, তাই না? সিঙ্গেল বর্ডারটাই বেস্ট, এরকম সুন্দর লাগতেছে, ঘর ঘর লাগতেছে। আমি যদি আরো বাড়াই দিতাম দেখতে অত ভালো লাগতো না। তাহলে এইটাকে আমি যতটুকু করলাম, এটা হচ্ছে HTML টেবিল ট্যাগের ডিফল্ট কিছু অ্যাট্রিবিউট। তাহলে বর্ডার হলে বর্ডার তৈরি করে, উইথ দিলে কতটুকু উইথ হবে সেইটা, সেল প্যাডিং বললে হচ্ছে সেলের চারিদিকে প্যাডিং দেয়, প্যাসিং বললে হচ্ছে বর্ডারের চারদিকে ব্যাট দেয়। তো আমার এই জিনিসটাকে যদি আমি অ্যাভয়েড করে এভাবে লিখতে চাই CSS এর মাধ্যমে,
আমি আমার হেডের এখানে অলরেডি সিএসএস করে রাখছি, যেমন স্টাইল ট্যাগের ভিতরে টেবিল তো কমন, মানে আমার ওই পেজ যত টেবিল আছে এই টেবিলের ডিফল্ট যে বর্ডার থাকে সেটাকে কলাপস করতে হয়। ডুয়েল বর্ডার যেটা থাকে, ডাবল বর্ডার যেটা দেখলাম, সেটাকে বন্ধ করার জন্য মূলত হচ্ছে বর্ডার কলাপস করতে হয় আগে। এই যে দুইটা করে বর্ডার দেখতেছি না, মানে ওই টেবিলের নিজস্ব একটা বর্ডার, বাইরেটা হচ্ছে টেবিলের বর্ডার, আর বাকি যেটা আছে প্রত্যেকটা সেলের বর্ডার, যে কারণে এখানে ডাবল বর্ডার মনে হচ্ছে, প্রত্যেকটা সেলের সাথে সাথে ডাবল বর্ডার হয়ে গেছে। এইটাকে বন্ধ করার জন্য মূলত হচ্ছে বর্ডার কলাপস কি করতে হয়, কলাপস মানে চাপাই দেওয়া, একটা করে দেওয়া, এটা করে দেওয়া হয়। এরপরে টেবিলের ভিতরে কি থাকে, টিএইচ আর হচ্ছে টিডি, টিএইচ আর হচ্ছে টিডি আছে যেখানে প্রত্যেক, এটা টিএইচ আর এটা টিডি। এখন এইটা প্রত্যেকটা ঘরের জন্য আমরা একটা আলাদা বর্ডার দিয়ে দিতে পারি, সেটার জন্য আমরা বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক, এই যে কমা দিয়ে দেওয়া মানে কি, মানে এই টেবিলের ভিতরে কি থাকতে পারে, টিএইচ থাকতে পারে, টিডি থাকতে পারে, মানে কমা সিএসএস সিলেক্টর এভাবে মাল্টিপল সিলেক্টর এক লাইনে করা যায়। মানে সেম ক্যাটাগরি ডিজাইন যখন সবার লাগে তখন আলাদা আলাদাভাবে তিনবার কথা না বলে এক কথায় বলে দিলাম, তুমি 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 এভাবে পাবে, কমা দিয়ে দিতে বলে দিলাম, কাহিনি শেষ। ওকে, টিডির ক্ষেত্রে সেম, যদি প্যাডিং দরকার হয়, প্যাডিং তো আমার টেবিলে দরকার নেই, প্যাডিং দরকার কার, শুধু টিএইচ আর টিডির। হ্যাঁ, আর টেবিল দেওয়ার মানে হচ্ছে যে এই টেবিলেরও বর্ডার হবে, টিএইচ এর মধ্যে যে ঘর আছে সেটারও বর্ডার হবে, টিডির মধ্যে যে ঘর আছে সেটা বর্ডার হবে, কিন্তু প্যাডিং পাবে কি শুধু টিএইচ আর টিডি। এখন এই ডিজাইনটাকে যদি আমি এখন রান করি, দেখেন আমার টেবিল, আগের টেবিল হচ্ছে এইটা, এখন এটাকে যদি রান করি, এখন একটা টেবিল হয়ে গেল না। হ্যাঁ, টেবিলের উইডটা বলি নাই, যেহেতু টেবিল সরাসরি টেবিল বলছেন, এই জন্য তিনটা টেবিল আছে, তিনটাই একই রকম হয়ে গেছে, আপনাকে আর বলা দরকার হয়। হ্যাঁ, যদি আলাদা ক্লাস আইডি নিয়ে কাজ করতাম, আর এখানে যদি উইডটাকে বলে দেই, এই যে এখানে টেবিলের উইডটাকে বললাম যে উইথ সমান সমান আমরা বললাম 50%, তাহলে কি হবে, তিনটা টেবিলই 50% করে হয়েছে। অ্যান্ড আগে টেবিলে থেকে এটাকে সুন্দর হলো না। আর এই যে বর্ডারটাকে আমি সলিড এভাবে ব্ল্যাক না বলে, আমরা ব্ল্যাক না বলে গ্রে বলতে পারি, কারণ আমার ডাটা প্রেজেন্ট করা, হাইলাইট করা মূল ফোকাস। আমি যদি বর্ডার কালারটা লাইট করি আর ডাটা যদি চোখে না পড়ে তাহলে তো সুন্দর লাগবে না, আমার বর্ডারটা হবে একবারে হালকা। এখন আরও কমা দিতে পারতাম, লাইট গ্রে দিতে পারতাম, লাইট গ্রে। কালার নিয়ে আবার একটা ক্লাস হবে, কারণ কালারের তো ওই যে আপনি কয়টা কালারের নাম বলতে পারবেন, নাম মুখস্থ করতে পারবেন, কয়টা কালার, স্ট্যান্ডার্ড কালার আছে 17টা, রেড গ্রিন ব্লু ইয়েলো অরেঞ্জ 17টা কালারের নাম আছে, কিন্তু HTML 140টা কালার সাপোর্ট করে, 140টা কালার সাপোর্ট করে। এখন 140টা কালার তার মুখস্থ করা সম্ভব না, আর কোন ইউআইতে কোন কালার থাকবে সেটা তো আমি বলতে পারবো না, তখন ওইটা কালার কোড বের করার সূত্র আছে, অথবা কালার তৈরি করার একটা সূত্র আছে, সেটা আমরা কালার ক্লাসে বলবো। আপাতত এই যে নাম যেটা পারি সেটা ধরে বললাম। এখন যদি যাই, লাইট গ্রে বানানটা ভুল হয়েছে হয়তো, অথবা আমি এখানে একটা কালার কোড ইউজ করি, D9 দেখি কেমন আসে, হয়েছে, হালকা হয়েছে না বর্ডার। আমার বর্ডার কোনো রকম হলেই হয়েছে, এত লাইট বর্ডার তো দরকার নাই, টেবিলের বর্ডারটা এভাবে দিয়ে দিলাম। এই যে হ্যাশ দিলাম না কালারের আগে, হ্যাশ, তারপর কি লিখলাম D9, তো এরকম গ্রে কালার হয়ে গেল। আচ্ছা, এখানে যদি আমি এটা লিখি FF45 FF000, কয়টা রেড হয়ে গেল না, আবার সব 00 দিলে কালো হয়ে যাবে, তার মানে এটার একটা সিম্পল সূত্র আছে, এটাকে বলা হয় হেক্সাডেসিমাল কালার। HTML এর হেক্সাডেসিমাল কালার মানে হ্যাশ দিয়ে তারপর 6 সংখ্যা দিতে হবে, হেক্সাডেসিমাল 6 ডিজিটের, মানে 16 ডিজিটের কালার কম্বিনেশন। 16 ডিজিটের মধ্যে কি আছে, 0 থেকে 9 কয়টা, 10টা, আর হতে A থেকে F কয়টা, 6টা না। এই যে 16টা, 0 থেকে 9 A থেকে F, এই 16টা ক্যারেক্টার প্লাস নাম্বার, এইটার যে কোনো 6টা কম্বিনেশন অথবা 3টা কম্বিনেশন যদি দেন একটা কালার হবে। আগে হ্যাশ দিবেন, হ্যাশ দেওয়ার পর এই 16 ডিজিটের যে কোনো 3টা নাম্বার হোক আর ABCD হোক সমস্যা নাই, A থেকে F এর পরে গেলে হবে না। আর হচ্ছে 0 থেকে 9 এই 16টার যে কোনো 6টা, যে কোনো 3টা দেওয়া হয়, 6টা দেওয়া হয়, আপনি যে কোনো একটা কালার হবে, ট্রাই করে দেখেন, যে কোনো একটা না একটা কালার আসবেই, এই 140টা কালার এর মধ্যে আসবে। ওকে, এটাই হচ্ছে সূত্র, মূলত আমরা এটাই ইউজ করি, হেক্সাডেসিমাল কোডটাই লেখা হয়। ওকে, তাহলে টেবিল, বেসিক টেবিল তৈরি করতে পারছি নাকি? আচ্ছা, এখন টেবিলের মধ্যে
কিছু চ্যালেঞ্জ থাকে টেবিলে। অনেক টাইমে আমরা একটু আগে দেখলাম যে টেবিলে ডাটা প্রেজেন্ট করার ক্ষেত্রে কখনো কলাম মার্চ করার প্রয়োজন হয় না। এই যে আমরা যদি এরকম দেখাই টেবিল কল স্প্যান একটা আছে, রো স্প্যান মানে কলাম গুণাকে এক জায়গায়, দুইটা কলাম এক জায়গায় করা। যেমন এই লাইনে যারা আছে দুইজন মিলে বা পাঁচজন থাকলে এক জায়গায় নিয়ে আসা, অথবা এইভাবে যারা আছে এটা হচ্ছে রো 1 2 3, এই তিনজনকে এক জায়গায় নিয়ে আসা, বাকিরা ঠিকই থাকবে কিন্তু প্রথম রো এর এইভাবে যদি করা হয় তখন আমাকে কল স্প্যান আর হচ্ছে রো স্প্যান। দেখেন এই যে ইমেজ দেখেন তাহলে বুঝতে পারবেন। কলাম স্প্যান হচ্ছে পাশাপাশি, একটা রো এর মধ্যেই তো কলাম থাকে, পাশাপাশি থাকে না, কিন্তু রো তো থাকে কি পর পর, মানে আপনি আসেন প্রথমে তারপর সেকেন্ড থার্ড এইভাবে থাকে নিচে নিচে, ওই লাইনের ওনার সিরিয়ালের নিচে নিচে থাকবে এরকম। তাহলে কল স্প্যানের ক্ষেত্রে কি হয়, দুইটা ছবি দেখলে হয়ে যাবে। আমরা এটাকে বলতেছি কল স্প্যান। দেখেন এখানে কি বলছে, কল স্প্যানের ক্ষেত্রে এটা হচ্ছে টাইটেল, সাম নিয়ে কি এক জায়গায় করে দিছে, তার মানে কি হলো লাস্টের যে রোটা আছে দুইটা কলাম মিলে কি হয়ে গেল একটা, এটা হচ্ছে কলাম স্প্যান, মানে পাশাপাশি যেটা হচ্ছে কলাম স্প্যান। আর যদি আমরা রো স্প্যান দেখি, রো স্প্যানটা কিভাবে কাজ করে, এই যে এটা দেখেন, এটা কি কাজ করছে 1 2 3, লাস্টে এসে কি করছে টোটাল তিনটা মিলা কি একটা হয়ে গেছে না। তার মানে এই রোয়ের সবার লাস্টে, এটা সবার লাস্টে, এটারও কি সবার লাস্টের টিডিটাকে ধরছে। তার মানে ধরতে হবে কোথায়, 1 নম্বরে সবার লাস্টে, সেটাকে ধরে কত নাম্বার পর্যন্ত করবে সেটা করতে হবে। তাহলে এটা করতে গেলে অনেকে কনফিউজ, মানে রো স্প্যান একটু ঝামেলা হয়, কলাম স্প্যান সমস্যা হয় না। রো স্প্যানে আগে পরে করতে গেলে, কারণ আমার এই টেবিলে কি করছি আমরা, এই যে নামটাকে এই দুইটা কলামে এক পাশাপাশি করছি, এখানে ইউজারের নাম দেওয়া আছে, এখানে এজ দেওয়া আছে, ওকে। আর কলাম স্প্যানের ক্ষেত্রে কলাম স্প্যান আর রো স্প্যানের ক্ষেত্রে ফোন নাম্বারটা একটা ইউজারের নাম এইটা, আর তার হচ্ছে 5টা ফোন নাম্বারও যদি থাকতো তাহলে নিচে নিচে বাড়াই দিতে পারতাম, এবং কি একটাই কলাম, এখানে একটা ঘরের এখানে দুইটা ভ্যালু। তাহলে এইটা কিভাবে করতে পারি, এইটা করা সহজ একটা নিয়ম। এটা যেভাবে আছে থাক, আমি আরেকটা টেবিল বানাই, এই চারের ভিতরে আমরা একটা টেবিল নিই, এই চার পরে টেবিল টিআর, আমি আর টিটি নিলাম না, টিএইচ নিলাম না, টিডি সরি টিআর এর শুরু শেষ, এরপরে টিডি ওকে। তো এখানে নিলাম 1, তারপরে হচ্ছে 2, এরপরে হচ্ছে 3। তো এরকম আমি আরও 3টা রো বানাই, একটা রো বানাইছি 2 3। আচ্ছা, এটাকে যদি এখন রান করি, এই তো আসছে না 1 1 2 2 3। আচ্ছা, এখানে ভ্যালুটা চেঞ্জ করে নিলে আরও বুঝতে সুবিধা হইতো। এরপরে কত হবে, 3-এর পরে এটা হবে 4 5 6 7 8, এটা হচ্ছে 9। এখন এটাকে আমি মার্চ করব, ধরেন আমার 1 আর 2 এক জায়গায় করা দরকার, তাই না? এটাকে তাহলে কি বলবো, কল স্প্যান, মানে পাশাপাশি না। তাহলে 1 নাম্বার কলামে চলে যাই, 1 নাম্বার কোথায়, এটা না? তাহলে এখানে কি লিখবো, কল স্প্যান সমান কত লিখবো, 2 লিখবো না, দুইটাকে এক জায়গায় করবো, তাহলে 2। কিন্তু 2 নাম্বার কি আর এখন থাকবে না, ডিলিট হয়ে যাবে, ওটার মধ্যে ঢুকে গেছে না, 2 নাম্বার থাকবে না। তাহলে 1 2 কোথায় চলে গেল, এখানে চলে গেল, হয়েছে না? দুইটা মিলে একটা ঘর হয়ে গেল না, মানে পাশাপাশি দুইটা। 3টা করতে গেলে তাহলে যেত কল স্প্যান কত লিখতাম, 3 লিখতাম, তাহলে এটা কি থাকতো, আর থাকতো না। বুঝতে পারছি বিষয়টা, কল স্প্যান। এখন রো স্প্যানের ক্ষেত্রে কি হবে, আমি চাচ্ছি 4 আর 7 এক জায়গায় হবে, 4 আর এই ঘরটা আর এই ঘরটা কি হবে, এক জায়গায় হবে। তাহলে আমি কি করব, 4 নাম্বারে চলে যাবো না আগে, তাহলে 4 নাম্বার চলে যায়। 4 কোথায়, এখানে। তাহলে এখানে কি লিখবো, রো স্প্যান কত লিখবো, 2টা করতেছি না আমরা, 2টা হলে 2টা, তাহলে কত লিখলাম 2। 4-এর পরে কি আছে 7, তাহলে এইটার ফার্স্ট রো আর এটারও কি ফার্স্ট রো, তাহলে এটা থাকবে না। দেখি যাই তো, হয়েছে সেম। এখন 6 আর 9 করতে পারবো না,
এখন নাম্বার আছে দেখে হয়তো বুঝতে সুবিধা হচ্ছে, নাম্বার না থাকলে কনফিউশন। তাহলে আপনারা ভিজুয়ালি আঁকায় নেবেন যে আসলে এখানে কত কত আছে। যদি না বুঝতে পারি, ভাঙতে না পারি, তখন বলবেন যে সিরিয়ালে এবার সাজায় নেবেন, দরকার পরে গ্রাফ করে আঁকায় নেবেন, নিয়ে 1 2 3 সিরিয়ালে বসাই দিয়ে তারপরে ভাঙবেন। তাহলে আপনারা এই কাজটা প্র্যাকটিস করেন। আমি নামাজ পড়ে আসি, আপনাদের একটা টেবিল দিয়ে যাই, সেটা কলাম স্পেন সহকারে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, রো স্প্যান হচ্ছে কলাম তো পাশাপাশি, রো হচ্ছে নিচে নিচে, তাই না? তো আমরা আগের যে কাজটাই করলাম সেটা আবার আগের অবস্থায় যাই। আমার এখানে এই টেবিলটার আমি চাচ্ছি এই দুইটা ঘর এক জায়গায় হবে, 4 এবং 7। এখানে 3টা সেল আছে না, 3টা সেল মানে 3টা কলাম। এই সেকেন্ড রোয়ের ফার্স্ট সেল, থার্ড রোয়ের ফার্স্ট সেল, এই দুইটা সেল এক জায়গায় হবে। দুইটা সেল এক জায়গায় করতে গেলে আমি যাব প্রথমে 4 নম্বরে, নটে 7 নম্বরে যাব না, কারণ হচ্ছে উপর থেকে নিচে বাদ দেয়, নিচে তো উপরে যাবে না, সবসময় নিচে খুঁজবে। তাহলে 4 নম্বরে যাওয়ার পর আমরা কি করলাম, 4 নম্বরে যাওয়ার পর এখানে লিখলাম হচ্ছে রো স্প্যান কত 2। এখন যেহেতু দুইটাকে করবো, দুইটা দরকার, তাহলে সে নিচে একটা, তাহলে নিচে যে আসতেছে তাকে বাদ দিতে হবে, কারণ এই তো ওর সাথে মার্জ হয়ে যাচ্ছে, এই জন্য এটা আর থাকবে না। সে তখন পরের টিয়ারে মনে হচ্ছে যে একটা কম, কারণ এই একটা তো এখানে মার্জ হয়ে গেছে। এখন যদি যাই, এই তো হয়েছে। যদি 6 7 করতে চাই, তাহলে 6 আর 9 করতে চাই, তাহলে কি করতে হবে, 6 নম্বরে যাইতে হবে, 9 নাম্বার কেটে দিতে হবে। স্যার এইভাবে একইভাবে তাহলে আপনারা একটা টেবিল তৈরি করে ফেলাতেন, অল স্পেন্সার করে এমপ্লয়ি টেবিল। আপনারা যে কোনো ডাটা বসাবেন, মানে রিয়েল ডাটা বসাইতে হবে এমন না, জাস্ট টেবিলের স্ট্রাকচারটা বানান। আমি এবারকে নামাজটা পড়ে নিই। নিউ ইমেজ ট্যাব, এরকম একটা টেবিল বানান। এই মাই স্কুলে এরকমই টেবিল থাকবে। ওকে, কন্ট্রোল